এই হচ্ছে আমাদের আজকের মডিউল ডিজাইন কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। আমরা আজকে এটা শুরু করব। সো সবাই প্রিপেয়ার হয়ে যান, মডিউলটা ওপেন করেন। এই মডিউলটা আমাদের লার্নিং আউটকাম হচ্ছে আজকের সেশনে, অর্থাৎ এই মডিউলের থেকে আমরা যা যা শিখবো তা হচ্ছে যে আমাদের অ্যাসেসমেন্ট যে প্রসেসটা হয়, এই প্রসেসটা আমরা কিভাবে প্ল্যান করে থাকি, কিভাবে হচ্ছে এগুলো ডকুমেন্টগুলো প্ল্যান করি, ম্যাম কিভাবে রেকর্ডিং রেকর্ডিং দেবো, রাইট? রেকর্ডিং তো দিব, বাকিগুলো কিভাবে, আচ্ছা দেখে নিই আগে তারপরে দিচ্ছি। কিভাবে হচ্ছে আমরা আমাদের অ্যাসেসমেন্ট প্ল্যান করে থাকি, অর্গানাইজ করে থাকি প্রসেসটাকে, কিভাবে ওই অ্যাসেসমেন্ট প্ল্যানের ক্ষেত্রে আমরা যা যা ডকুমেন্টসগুলো ইউজ করে থাকি সেগুলোকে কিভাবে তৈরি করতে হয়, কিভাবে অ্যাসেসমেন্ট টুলসগুলো প্রিপেয়ার করি। টুলস মিনস হচ্ছে কিন্তু প্রশ্নপত্র, এবং ভ্যালিডেট করি হচ্ছে অ্যাসেসমেন্ট টুলসগুলোকে। অর্থাৎ অ্যাসেসমেন্ট টুলসগুলো বানালেই তো হবে না, ওগুলোকে ভ্যালিডেট করাও লাগে, অর্থাৎ ওটা কি ঠিক আছে কিনা বৈধতার একটা বিষয় আছে। সো যখন কিনা আমরা আজকে এই মডিউলটা শেষ করব, ডিজাইন কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট, আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারব। আমাদের প্রথম যে টপিকটা থাকবে সে টপিকটা হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কি বলা হয়েছে, যে অ্যাসেসমেন্ট কি। এখানে দেখুন খুব সুন্দর করে একটা ডেফিনেশন দেওয়া আছে, যে অ্যাসেসমেন্ট ইজ দ্য প্রসেস অফ কালেক্টিং এভিডেন্স অ্যান্ড মেকিং জাজমেন্ট। অর্থাৎ অ্যাসেসমেন্টটা হচ্ছে এমন একটা প্রসেস যেখানে ওই প্রসেসটা মেনটেন করে আমরা এভিডেন্স কালেক্ট করি, এবং সেই এভিডেন্স কালেক্টের উপরে আমরা ওই এভিডেন্সের উপরেই হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট ডিসিশনটা দিয়ে থাকি। এটা হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট। এখন অনেকের একটা কোশ্চেন থাকতে পারে যে অ্যাসেসমেন্টের সময় এভিডেন্স কিভাবে কালেক্ট হয় বা ওইটার উপরে কিভাবে জাজমেন্টটা করা হয়। সো এই ক্ষেত্রে আমি এখন একটু ডিটেলসে বলবো। আমরা যখন অ্যাসেসমেন্ট শুরু করি, অ্যাসেসর কি, আচ্ছা একটু একটু আমার ফিল্ডেরও একটু এক্সপিরিয়েন্স দরকার আপনাদের কাছ থেকে। আপনারা তো সবাই একটা করে আরপিএল দিয়েছেন, তাই না? সবার একটা দুইটা আরপিএল তো বসেছেন বসেছেন সবাই। আমাকে জি একটু ম্যাম। বল যে যখন কিনা একটা মিনিট, হ্যাঁ আমার একটা ফোন আসলো। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। জি। সরি, হ্যাঁ সেটা হচ্ছে আমি একটু জানতে চাচ্ছি, শুনতে পাচ্ছেন তো না সবাই? আহ, আপনারা যখন অ্যাসেসমেন্টটা বসেছিলেন অ্যাসেসমেন্টে, তখন কি অ্যাসেসর আপনাদেরকে কোন কোন জায়গা থেকে আপনাদের এভিডেন্স গুলো কালেক্ট হবে এই বিষয়টা কি বলছিল? একটু যদি শেয়ার করতেন সবাই। আচ্ছা সবাই শুনতে পাচ্ছি তো না? জি ম্যাম, শোনা যায়। মাছ আচ্ছা মাছ মাছ অ্যান্সার করেন তাহলে, শুনছেন যে অবস্থা ভালো না। অ্যান্সার করেন স্যার। আন্ডা। যখন কিনা আপনারা অ্যাসেসমেন্টে বসলেন, তো অ্যাসেসর যখন কিনা যে অ্যাসেসর এসেছিলেন, উনি কি বলেছে যে কোন ইয়ে থেকে হচ্ছে আমরা এভিডেন্স গুলো কালেক্ট করে থাকি?
এভিডেন্স গুলো কি? না জানলে বলেন না, অসুবিধা নেই, তাহলে আমি আমি বলবো বিষয়টা। ম্যাম ওইভাবে বলে না। একজনেরও এক্সপিরিয়েন্স হয় নাই? কোনো স্যার কি ম্যাম বলছে? এনএসডিএ থেকে নাকি? হ্যাঁ হ্যাঁ, ইউনিভার্সিটি তো অ্যাসেসর যারা এসেছে। হ্যাঁ বলেন বলেন। এভিডেন্স এভিডেন্স কি ওখান থেকে কাট না, ওটা তো টুল। আহ, সরি, জানা নেই ম্যাম। না না, অসুবিধা না, আপনারা জানবেন, আমি জিজ্ঞেস এই জন্যই তো জিজ্ঞেস করলাম। বিষয়টা হচ্ছে এরপরে, এটার পরে যখন জানবেন না তখন মুশকিল। কোর্স করার পরে, বিফোর দ্যাট আমি একটু শুনে নিচ্ছি যে আপনারা কি আগের থেকে আইডিয়া আছে কিনা কাউকে। কারণ অ্যাসেসরদের আমাদের বলার দায়িত্ব কিন্তু আমাদের, অর্থাৎ অ্যাসেসর যারা আমরা যাচ্ছি আমাদেরই বলার দায়িত্ব। সো এই বিষয়গুলো হচ্ছে আপনারা জানেন কিনা সেই জন্য আমি জিজ্ঞাসা করলাম। কারোই এক্সপিরিয়েন্স হয়নি এটা? হাফিজ স্যার? ম্যাডাম আমি 31 তারিখে অ্যাসেসমেন্টে বসবো, তারপরে বলতে পারবো হয়তো। আচ্ছা ঠিক আছে, আপনি অবশ্যই আমাকে এই জিনিসটা বলবেন, হ্যাঁ। ফিজিক্যাল সেশন এরপর তো ফেস টু ফেস সেশন হবে, আপনি বিষয়টা আমাকে একটু বলবেন। অবজার্ভ করবেন এখন কিন্তু, কারণ আচ্ছা আপনি হ্যাঁ, দেখে অবশ্যই বলবেন এটা না। আমি তো অবজার্ভ করবো যে সে কিভাবে আর কি আমাদেরকে অ্যাসেস করতেছে। আর যে অবজার্ভ, এই অবজার্ভটা কেন করতে বললাম, এটা ওনার ভুল ধরার জন্য না, এই অবজার্ভটা হচ্ছে আপনি পরবর্তীতে নিজে কাজে যাবেন। হ্যাঁ, আপনাকে, এর জন্য আমি ওনাকে। হ্যাঁ এটা আপনার জন্য আপনাকে দেখতে বলেছি, ঠিক আছে। আচ্ছা, এই বিষয়টা আমি কেন জিজ্ঞেস করলাম সবাইকে, সেটা হচ্ছে, হুম, মাহবুব স্যার প্লিজ বলেন, স্যার কোথায় ছিলেন আপনি? জি, একটু বাইরেই আছি, এখনো জয়েন করছি। ওই ম্যাডাম ঠিক আছে। আপনার স্যার ওটা হচ্ছে স্যারের স্কিলের অ্যাসেসমেন্ট, মেবি হাফিজ স্যারের, হ্যাঁ মেবি না, ওটা স্যারের ও আচ্ছা স্কিলের আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অ্যাসেসমেন্ট হচ্ছে 7 তারিখ। সরি, আপনাদের 7 তারিখে না, ভুলে গেছে আমার ব্যাচের, আমার তো মাথা গিয়েছে। সরি, আমার আরেকটা ব্যাচের হচ্ছে অ্যাসেসমেন্ট, ঠিক ওটা। আপনাদের দেরি আছে, সমস্যা নেই। আপনাদের ফিজিক্যাল সেশন যেটা হবে ফেস টু ফেস সেশনের পরে, তারপরে আপনাদেরকে ডেট বলা হবে, ঠিক আছে। তো আপনারা চিন্তা করেন না। আহ, বাকি অ্যাসেসমেন্ট রিলেটেড কারো কোনো আইডিয়া আছে? যে এভিডেন্স গুলোর কথা বলা হয়েছে আপনাদেরকে, যে এভিডেন্স গুলো হচ্ছে কোন কোন জায়গা থেকে আমরা কালেক্ট করে থাকি, কেউই জানেন না? আচ্ছা, যেহেতু জানেন না তাহলে আমি এখন একটু বলবো। কারণ এই অ্যাসেসমেন্টের সঙ্গে, যেহেতু আমি ডেফিনেশনটা পড়াচ্ছি, সো ডেফিনেশনের সঙ্গে এটা কিভাবে আসলো এই বিষয়টা হচ্ছে আপনাদের এখন একটু জানা দরকার, বোঝা দরকার। এখানে খেয়াল হচ্ছে অ্যাসেসমেন্ট প্রসেস। অ্যাসেসমেন্ট প্রসেস বলতে কি, আমাদের অ্যাসেসমেন্টের দিন, অ্যাসেসমেন্টটা যখন আসে ওখান থেকে শুরু করে একদম লাস্ট ইভেন্ট পর্যন্ত, যতক্ষণ না আপনাদের কার্স পেপার দেওয়া হয়, রেজাল্ট, ততক্ষণ পর্যন্ত এই পুরা ইভেন্টটা, অর্থাৎ প্রত্যেকটা ইভেন্ট হয় এবং এই পুরা দিনের যে প্রসেসটা ফলো করা হয়, এটাকে কিন্তু আমরা অ্যাসেসমেন্ট প্রসেস বলে থাকি। প্রত্যেকটা ধাপ যে মেনটেন করা হয়, এটাই হচ্ছে কিন্তু ধাপে ধাপে একটা একটা করে শেষ হবে। এই পুরা দিনের এই যত কাজগুলো হবে সবগুলোই কিন্তু এক একটা প্রসেস। তো এই অ্যাসেসমেন্ট প্রসেসে আমরা যে এভিডেন্স গুলো কালেক্ট করি, সেই এভিডেন্স গুলো হচ্ছে কালেক্ট করার পরে ওই এভিডেন্সের উপর ভিত্তি করেই কিন্তু আমরা আমাদের অ্যাসেসমেন্টের জাজমেন্টটা দিই। জাজমেন্ট কোনটা? আপনাদেরকে যে একটা ফিডব্যাক দেওয়া হয়, সেই ফিডব্যাকের থ্রুতে আপনারা কি কম্পিটেন্ট হয়েছেন না নট ইয়েট কম্পিটেন্ট করলো সে আপনাকে, নট ইয়েট কম্পিটেন্ট করলে কোন পার্টটাতে নট ইয়েট করলো, এই যে জাজমেন্টটা, এখানে এটাকেই বলা হচ্ছে আমাদের অ্যাসেসমেন্টের ডেফিনেশন আকারে। অর্থাৎ এটাই হচ্ছে আমার অ্যাসেসমেন্টের সংজ্ঞা। তাহলে এখন সংজ্ঞা যখন হচ্ছে আমার এটা বলছে, তাহলে এবার হচ্ছে বুঝে নি যে এভিডেন্সটা কোথা থেকে কালেক্ট হচ্ছে। প্রথমে এভিডেন্স যে কালেক্ট করছি, প্রসেস বুঝে গিয়েছেন, তিনটা জিনিস, প্রসেস, এভিডেন্স কালেক্ট, আর হচ্ছে ওইটার উপরে বেস করে হচ্ছে কি জাজমেন্ট। এখন আসেন, প্রসেস বুঝে গিয়েছেন, এভিডেন্স কালেক্টটা বুঝেন। অ্যাসেসমেন্ট যখন শুরু হয় তখন সব অ্যাসেসর কিন্তু, এটা আমাদের অ্যাসেসরদের বলার দায়িত্ব যে আমাদের অ্যাসেসমেন্ট মেথড কয়টা। তিনটা মেথড অ্যাসেসমেন্ট হবে। আমার সামনে যে ক্যান্ডিডেট আছে সে জানে, সে কিচ্ছু জানে না, এটা হচ্ছে আমি অ্যাজ অ্যান অ্যাসেসর আমার ধারণা এটাই হবে। প্রত্যেকটা অ্যাসেসমেন্টে যখন আমরা যাব
আমাদের ধারণাই থাকবে যে আমার সামনের ক্যান্ডিডেট যে আছে সে আজকে ফার্স্ট টাইম বসেছে, সে এটা জানেই না যে কিভাবে অ্যাসেসমেন্টটা হয়, কয়টা ধাপে হয়, কয়টা মেথডে আমরা অ্যাসেসমেন্টটা করে থাকি। তাহলে সবার আগে অ্যাসেসমেন্ট মেথড বলা লাগবে। অ্যাসেসমেন্ট মেথড যখন আমরা বলছি সেটা কি? রিটেন, ডেমো, ওরাল, রাইট? এখন রিটেন যে আমরা বললাম যে এই রিটেন মেথডে হবে, তখনই হচ্ছে আমাদেরকে বলতে হবে যে রিটেনের সঙ্গে, অর্থাৎ এই যে আমরা রিটেনটা যখন পরিচালনা মানে আপনাদেরকে কোশ্চেনটা দিচ্ছি, এই কোশ্চেন পেপারটা কিন্তু টুলস। যখন এই কোশ্চেন পেপারটা দেওয়া হচ্ছে তখন সেটা টুলস হচ্ছে। এখন ওই কোশ্চেনটা দেওয়ার পরে যখন সে ওটাতে অ্যান্সার লিখলো না, তখন সেটা হয়ে গেল হচ্ছে এভিডেন্স। কার? ওনার এভিডেন্স। কোন পার্টটার? ওই যে রিটেন পার্টের এভিডেন্স পেয়ে গেলাম আমি একটা, যেটা কিনা হচ্ছে অ্যান্সার শিট। এখন ওই অ্যান্সার শিটের উপরে ভিত্তি করে আমার জাজমেন্ট দিব। কোন পার্টটা? শুধু নলেজ পার্টের। এখন আসেন, এরপর আমরা ডেমো নিচ্ছি। ডেমোতে হচ্ছে তারা কাজ করছে, আপনি তাকে অবজার্ভ করছেন সে ঠিক মতন কাজগুলো করতে পারছে কিনা, এবং আপনার হাতে অবজারভেশন চেকলিস্ট থাকবে, অর্থাৎ অ্যাসেসর হিসেবে এখন নিজেকে চিন্তা করেন। ক্যান্ডিডেটের কাছে হচ্ছে আপনি জব শিট এবং স্পেসিফিকেশন শিট দিয়ে দিলেন, সে তো দেখে দেখে কাজ করছে। আপনি অবজার্ভ করবেন যে সে কি প্রত্যেকটা কাজ ঠিক মতন করছে কিনা। কিভাবে? আপনার হাতে হচ্ছে অবজারভেশন চেকলিস্ট আছে। সেই অবজারভেশন চেকলিস্টে কি আছে? সেই অবজারভেশন চেকলিস্টে ওই সকল পারফরমেন্স ক্রাইটেরিয়া যেগুলা কিনা জব শিটে দেয়া আছে না, যে সে প্রত্যেকটা কাজ করছে ধাপে ধাপে, আর আপনি তাকে অবজার্ভ করছেন বিকজ আপনার হাতে সেই কাজগুলোরই চেকলিস্ট আছে। আপনি দেখছেন যে সে কি প্রত্যেকটা কাজ করছে কিনা, এবং ইয়েস এবং নোর ঘর আছে, ওখানে হচ্ছে আপনি টিক দিচ্ছেন। যদি সে ভালোভাবে কাজ করে তাহলে ইয়েসে টিক দিবেন, যদি সে ঠিক মতো কাজ না করতে পারছে তার মানে নোতে টিক দিচ্ছেন। এই থ্রুতে পেলাম হচ্ছে আমি আমার ডেমনস্ট্রেশনের আর একটা এভিডেন্স, অবজারভেশন চেকলিস্ট। সে কি কাজ ঠিক মতন করতে পেরেছে কিনা, ওইটার উপরে বেস করে আমি তাকে কম্পিটেন্ট বা নট ইয়েট কম্পিটেন্ট করবো কিনা সেই জাজমেন্টটা নিব। এরপরে ওরাল ইভেন্ট হবে। ওরাল ইভেন্টে তাকে যখন ডেকে আমি বসাবো, তাকে আমি আমার যে ওরাল চেক লিস্টে যে ওরাল কোশ্চেনগুলো আছে এবং ইয়েস এবং নোর ঘর দেওয়া আছে, অর্থাৎ তাকে আমি প্রশ্ন করছি, সে যখন আমাকে উত্তর দিচ্ছে তখনই কিন্তু ওই উত্তরের উপরে বেস করেই কিন্তু আমি ইয়েসে টিক দিচ্ছি। কারেক্ট হলে যদি সে অ্যান্সারটা আমি নিই তাহলে ইয়েস, আর যদি সে অ্যান্সারটা আমি না নিই তাহলে নো। এখন এই যে ওরালের সময় তার কাছে আমি যে কোশ্চেনগুলো জিজ্ঞাসা করলাম, সে যে অ্যান্সার দিল, এটা থ্রুতে কি আমি পেয়ে গেলাম আর একটা এভিডেন্স। কোনটা? শুধুমাত্র ওরালের, অর্থাৎ তাকে যে প্রশ্ন করা হয়েছে সে যে উত্তর দিতে পেরেছে সেই পার্টের জন্য কি, অর্থাৎ ওই ওরাল ইভেন্টের জন্য আমি আর একটা এভিডেন্স পেয়ে গেলাম যে আমি তাকে কি ওরাল ইভেন্টে কম্পিটেন্ট করছি না নট ইট করছি। ক্লিয়ার বিষয়টা? সবাই বুঝতে পেরেছি আমরা? জি ম্যাম। একটু রিপিট করলে ভালো হতো। আর একটু রিপিট করবো। আচ্ছা, প্রথম এভিডেন্সটা কিন্তু তিনটা মেথডে কিন্তু আমাদের অ্যাসেসমেন্ট হচ্ছে রিটেন, ডেমো এবং ওরাল। তাহলে রিটেনের ক্ষেত্রে যখন কিনা আমি রিটেন কোশ্চেন দিলাম তখন হচ্ছে সেটা টুলস, বিকজ ওখানে কিন্তু কিছু লেখা নেই, অ্যান্সার কিন্তু লেখা নেই। তার মানে এখন যখন আমি কোশ্চেনটা দিলাম তাকে, তাহলে সেটা যখন টুলস ছিল, এখন যখন সে আমাকে ফেরত দিচ্ছে তখন কি অ্যান্সার লিখে দিচ্ছে না, তাহলে সেটা কি আমার জন্য তখন একটা এভিডেন্স হয়ে গেল। কিসের এভিডেন্স? আমাদের নলেজ পার্টের, অর্থাৎ সে কি তার যে নলেজ কম্পিটেন্সিটা সেটার জন্যই কিন্তু সেই রিটেন পার্টের অ্যান্সার শিটটাই হচ্ছে তার এভিডেন্স, যে সে কিছু লিখতে পেরেছে কিনা, সে ওই প্রশ্নের উত্তরগুলো লিখেছে কিনা, জানে কিনা। ওইটার থ্রুতে আমি একটা এভিডেন্স পেলাম।
ডেমো যখন শুরু করলাম তখন সে যে কাজ করছে জব শিট ধরে, ওই জব শিটেরই কাজের স্টেপগুলো আপনার অবজারভেশন চেক লিস্টে দেওয়া আছে। আর এই অবজারভেশন চেক লিস্টটা হচ্ছে আপনি আপনার হাতে আছে, আপনি অবজার্ভ করছেন যে সে কি কাজগুলো স্টেপ বাই স্টেপ ফলো করে কাজগুলো করছে। যদি সে করে থাকে তাহলেই তো হচ্ছে আপনি ইয়েসে টিক দিচ্ছেন, না করে থাকলে নোতে টিক দিচ্ছেন। এটা থ্রুতে পেলাম হচ্ছে আমি আমার আর একটা এভিডেন্স। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ, যখন আমি তাকে বললাম যে স্যার আসেন আপনি বসেন, আপনার ওরালটা হচ্ছে আমি এখন নিব, অর্থাৎ আমি আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো, আপনি উত্তর দিবেন। আপনি প্রশ্ন জিজ্ঞাসা করলেন, সে উত্তর দিল, সে উত্তর যদি আপনি স্যাটিসফাই হন তাহলে ইয়েসে টিক দিচ্ছেন। যখন কিনা আপনি মনে করছেন যে সে উত্তরটা ঠিক মতো দিতে পারেনি তখন আপনি নোতে টিক দিলেন। এটার থ্রুতে আমি আর একটা এভিডেন্স পেলাম, ওরালের চেকলিস্ট। এই তিনটা ইভেন্টে আমরা তিনটা এভিডেন্স পেয়ে থাকি এবং এই তিনটা এভিডেন্সের উপরে বেস করে আমরা এই জাজমেন্টটা দিই কোনটা, যে আজকে আমি আপনাকে কম্পিটেন্ট করছি। আর যদি আমি তাকে নট ইয়েট করি তাহলে সেক্ষেত্রেও আমাকে বলতে হবে যে আজকে আপনার যে পার্টটাতে আপনি তাকে কম্পিটেন্ট করছেন সেটা বলেন, যে আজকে আপনি যেহেতু হচ্ছে রিটেনে ভালো করেছেন, আপনার রিটেনটা ভালো ছিল কিন্তু আপনি কাজের সময় এই জায়গাগুলোতে আপনার ভুল হয়েছিল। তার মানে হচ্ছে আপনি তাকে হচ্ছেন প্রথমে রিটেনের জন্য তাকে কম্পিটেন্ট করে দিলেন বললেন, এবং বললেনও তাকে যে ডেমোর সময় আপনি যখন কাজ করছিলেন আপনার ভুল হচ্ছিল, কিন্তু এখন যখন আমি আপনাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করলাম ওরালে, আপনি কিন্তু সুন্দর বলতে পেরেছেন। এই জন্য আমি আপনাকে ওরালে এবং রিটেনে দিয়ে দিতে পারছি, কিন্তু ডেমো কিন্তু আপনাকে পরের বার আরেকবার দেওয়া লাগবে, কারণ আপনি যখন কাজ করছিলেন এই জায়গাগুলো আপনি ভুল করেছেন। তাহলে এখন আপনার এই দুইটা কম্পিটেন্সির জন্য, অর্থাৎ আপনার রিটেন পার্টের জন্য এবং ওরাল পার্টের জন্য আমি আপনাকে কম্পিটেন্ট করছি। আগামী দিন হচ্ছে আপনি ডেমনস্ট্রেশনের উপরে অ্যাসেসমেন্টে বসে শুধুমাত্র ডেমো পার্টের উপরে অ্যাসেসমেন্টটা দিবেন। আপনি কাজটা ভালো করে করলে আপনি পুরোপুরি কম্পিটেন্ট হয়ে যাবেন। ওই দিনকে আপনি ডেমোর উপরে যদি কাজ ভালো করেন তার মানে আপনি নেক্সট আপনার পুরো কম্পিটেন্সিটাই হয়ে গেল। বোঝা গিয়েছে বিষয়টা? বুঝতে পেরেছি তো না আমরা? এই জন্য অপশন থাকে রিকমেন্ডেশন। রিকমেন্ডেশন স্যার কি এটা বললেন না? রিকমেন্ডেশন একটা অপশন থাকে, ওইখানে লেখাও থাকে কিছু বিষয়। হ্যাঁ, রিকমেন্ডেশন যে অপশনটা থাকে ওখানে লেখা থাকে হচ্ছে যে প্লিজ স্পেসিফাই, যে কোনটা হচ্ছে তাকে দিতে হবে সেই পার্টটাই হচ্ছে আপনি স্পেসিফাই করে বলবেন যে রিটেন পার্টটা দেওয়া লাগবে বা ডেমো পার্টটা দেওয়া লাগবে। আবার যদি আপনি তিনটাতেই তাকে দিতে বলেন তাহলে সেক্ষেত্রে অল দিয়ে দিবেন। এভাবে করে হচ্ছে আমরা তাদেরকে ডিসিশন গুলো দিয়ে থাকি। এগুলো তোমার অ্যাসেসমেন্ট। নেক্সট টপিক। রিটেন আপনি হলো ডেমো আর পোর্টাল, এরপর আরো একটা অপশন আছে পোর্টফোলিও, ওইটার বিষয়টা কি? আচ্ছা স্যার, পোর্টফোলিওর যে বিষয়টা, পোর্টফোলিওটা হচ্ছে আপনাদের যে কাজের যে এক্সপিরিয়েন্স, ঠিক আছে? যদিও পোর্টফোলিওর যে অপশনটা আছে এটা পরবর্তীতে আমাদের এখন আপাতত হয় না কোথাও। পোর্টফোলিওতে আগামীতে যেহেতু হচ্ছে সিবিটি এতে পোর্টফোলিওকেও হচ্ছে প্রায়োরিটি দেওয়া হবে, এই মেথডটাতেও কাজ করা হবে। তখন এটা মানে যখন কিনা ইমপ্লিমেন্ট করা হবে তখনই হচ্ছে ওই এভিডেন্স গুলো বা ওই এভিডেন্স রিলেটেড বা ওই ইভেন্টটা হচ্ছে মানে পারফর্ম করা হবে বলে রাখা হয়েছে এখন, যেহেতু প্ল্যান আছে কিন্তু এখনো কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়নি। কিন্তু যেহেতু হচ্ছে পোর্টফোলিওটা হচ্ছে আপনাদের অপশনে আছে, ওটা ওরকমই থাকবে। কাজ তো এখনো শুরু হয়নি, পরবর্তীতে হতে পারে অ্যাসেসমেন্ট এই পোর্টফোলিওর উপরেও হবে, তখন এই কম্পিটেন্সির উপরেও যাচাই বাছাই করা হবে, তো সেই জন্য রাখা হয়েছে। কিন্তু বেসিক্যালি পোর্টফোলিওটা হচ্ছে আপনারা যে যারা কিনা হচ্ছেন কাজ করছেন সবাই, তো সবারই তো কাজের এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে? সবাই যার যার হচ্ছে অকুপেশনের এক্সপার্ট। তো আপনারা যত বছর কাজ করেছেন সে কাজের ক্ষেত্রে ওই যে কাজের যে আপনার যে স্যাম্পলগুলো আছে, সেই ডকুমেন্টস গুলো, ওইগুলোর উপর বেস করেই হচ্ছে আপনারা একটা পোর্টফোলিও তৈরি করে থাকেন। সেই পোর্টফোলিওটা যখন কিনা হচ্ছে অ্যাসেসমেন্টের সময় আপনারা প্রেজেন্ট করবেন, তখন সেটা যাচাই বাছাই করে যে এই কাজগুলোকে আপনার নিজের করা কিনা সেগুলোকে যাচাই বাছাই করেই হচ্ছে ওই পোর্টফোলিওতে আপনাকে কম্পিটেন্ট বা নট ইয়েট কম্পিটেন্ট
দেওয়া হবে ওই পোর্টফোলিও ইভেন্টের জন্য। রাইট নাও এখন জি আমাদের এখানে এরকম কিছু হবে না। এটা ম্যাক্সিমাম যেমন হচ্ছে আরএমজি যারা আছেন আহ, তাদের ক্ষেত্রে পোর্টফোলিওটা খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আমাদের ফুডের আমার যারা ওই যে আছে গ্রাফিক্সে আমি তাদের একটা জন্য। কোর্স করেছিলাম, ওইখানে লাগছে। হুম, হুম। হ্যাঁ, যেমন ইয়েটা মানে এখানে তো ওভাবে এখন আপাতত যেহেতু বললাম যে অ্যাসেসমেন্ট গুলো হচ্ছে এভাবে হয় না, বাট সামনে একটা সময় হবে যখন কিনা এই যে সারা বছর আপনারা যে কাজগুলো করছেন শিখছেন ওগুলোর হচ্ছে যে স্যাম্পল আকারে আপনারা যখন কিনা একটা পোর্টফোলিওতে রাখবেন যে আপনি এই কাজগুলো জানেন, এগুলো দেখে হচ্ছে তারা বুঝতে পারবে যে আচ্ছা আপনি কাজগুলো জানেন, এই জন্য এটাকে যাচাই বাছাই করবে যে আদৌ কি আপনি এটা জানেন কিনা আপনি এই পোর্টফোলিওটা এমনি ফলস রেডি করে নিয়ে এসেছেন। এটা যাচাই বাছাই করে দেখার ওয়ে আছে। সো যখন কিনা তারা এই জিনিসটা যাচাই বাছাই করবে করার পরে এই পোর্টফোলিওর উপরে বেস করে কিন্তু আপনাদেরকে কম্পিটেন্সিটা মানে ওই কম্পিটেন্সিটা দেওয়া হবে, লাইক যে আপনারা কি এটার উপরও কি নট ইয়েট নাকি কম্পিটেন্ট। যদি ওই কাজগুলো আপনারা নিজেরা করে থাকেন তাহলে কম্পিটেন্ট হবেন। যদি কোনোভাবে দেখে যে ওটা ফলস বা ওটা স্যাটিসফাই হয়নি তারা, তখন সেই পোর্টফোলিওটাও কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। সো সেক্ষেত্রে আবার নট ইয়েট হবে শুধুমাত্র ওই পার্টটাতে। আর যেহেতু এখন নেই, সো আপাতত জাস্ট জানলেই হবে এই বিষয়টা, আর কিছু না। আচ্ছা, আমার নেক্সট টপিক হচ্ছে এই যে কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্য। আমার অ্যাসেসমেন্ট অবশ্যই এভিডেন্স বেসড হওয়া লাগবে, বুঝে গিয়েছি আমরা। ক্রাইটেরিয়ান রেফারেন্সড, অর্থাৎ আমার এভিডেন্স, আমার অ্যাসেসমেন্ট, সরি এভিডেন্স না, আমার অ্যাসেসমেন্ট হচ্ছে কি অ্যাসেসমেন্টের যে ক্রাইটেরিয়াগুলো আছে সে ক্রাইটেরিয়াগুলো যেন হচ্ছে ফুলফিল করা হয়, অ্যাসেসমেন্টের প্রত্যেকটা ক্রাইটেরিয়া যেন মিট করা হয়। অ্যাসেসমেন্টের ডিসিশন যেটা আছে সেই ডিসিশনটা যে আহ, অর্থাৎ আমরা যে তিনটা মেথডে হচ্ছে অ্যাসেসমেন্টটা নিচ্ছি সেটার উপরে বেস করে ডিসিশন দেওয়া হবে, এবং সেই ডিসিশনটা অবশ্যই কি সেটা এভিডেন্সের উপরেই যেন দেওয়া হয়। সেই এভিডেন্সটা যদি হচ্ছে আহ, প্রত্যেকটা স্টেজ থেকে যে আমরা এভিডেন্স কালেক্ট করব সেটার উপরে ডিপেন্ড করে তাকে কম্পিটেন্ট এবং নট ইয়েট কম্পিটেন্ট দিব, আমরা ঘোষণা করবো আর কি। এরপরে কি বলছে যে এটা ফোকাস করতে হয় যেন হচ্ছে ওয়ার্ক প্লেস অ্যাক্টিভিটিস এর সঙ্গে, যেটা কিনা আমাদের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস ওয়াইজ, অর্থাৎ আমাদের সিএসটা তো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ওয়াইজ, রাইট? তার মানে আমাদের যে অ্যাসেসমেন্ট গুলো হয় এগুলো তো ওই স্ট্যান্ডার্ড ফলো করেই হচ্ছে, ওই স্ট্যান্ডার্ড ফলো করেই হচ্ছে আমরা টুলস গুলো ডেভেলপ করি। তো ওইভাবেই হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট গুলো হয়, তারা কাজও কিন্তু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রত্যেকটা স্টেপ ফলো করে কাজগুলো করে, এবং সেটাতেই কিন্তু আমরা ফোকাস করে থাকি যেন পরবর্তীতে অ্যাসেসমেন্ট থেকে বের হয়ে তারা যেন কি ওয়ার্ক প্লেসে যখন কাজ করবে এই সেম স্ট্যান্ডার্ড মেনটেন করে যেন কাজটা করতে পারে। ম্যাম স্যার, ম্যাম ও ম্যাম সরি, বলেন ম্যাম, সরি। ম্যাম আমি একটু লিভ নিলাম, আমার খুব খারাপ লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ ম্যাম, অসুবিধা না, আপনার আওয়াজ শুনেই বুঝতে পারছি আমি। প্লিজ আপনি লিভ নেন ম্যাম, আমি রেকর্ডিং থ্যাংক ইউ দেখেছি। ম্যাম। জি, সালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, খেয়াল রেখেন আপনার। আচ্ছা, এরপরে হচ্ছে এভিডেন্স অফ কম্পিটেন্সি মে বি কালেক্টেড ওভার এ পিরিয়ড অফ টাইম। আচ্ছা, ওই যে এভিডেন্স গুলো আমরা কালেক্ট করছি ওটা কিন্তু ওইটার উপরে যে আপনাদেরকে যে রেজাল্টটা দেওয়া হয় না, আপনারা সবাই যখন কম্পিটেন্ট হয়ে যাচ্ছেন ওই রেজাল্টের তো একটা পিরিয়ড আছে, টাইম তো আছে, 5 বছর আমরা ওই সার্টিফিকেটটাকে ব্যবহার করতে পারবো, রাইট? 5 বছর পরে কিন্তু আবার নতুন করে দেয়া লাগবে। দেন কি বলছে যে ইট এনশিওরস দ্যাট দ্য অ্যাসেসর জাজমেন্ট অফ অ্যাটেনমেন্ট অফ কম্পিটেন্সিস আর রিলায়েবল। অ্যাসেসর যে জাজমেন্টটা দিচ্ছে অবশ্যই সেটা কি এভিডেন্সের উপরে তো দিবে, তার মানে ওই এভিডেন্সের উপরে যখন সে দিচ্ছে সেইটাই প্রুফ করে কি যে তার কম্পিটেন্সি কোনটাতে, সবগুলোতে আছে কিনা, যেটাতে নেই কোনটা সেটা সেটা রিটেন ডেমো অর্থাৎ স্পেসিফিক হচ্ছে। এবং অ্যাসেসর যখন কিনা জাজমেন্টটা দিচ্ছে এটা কিন্তু ওই এভিডেন্সের উপরেই বেস করে দিচ্ছে, তার মানে সেটা কি রিলায়েবল কিনা অর্থাৎ বিশ্বাসযোগ্য কিনা। তো যখন কিনা আমরা প্রত্যেকটা ইভেন্ট থেকে অ্যাসেসমেন্টের যে এভিডেন্স আছে সেটা কালেক্ট করছি তার মানে সেটা তো রিলায়েবল হবেই। এটাকেই বলা হচ্ছে, এখানে কথা আছে, কথা হচ্ছে যদি দেখবেন
অ্যাসেসমেন্টে যারা এখনো বসেননি আর যারা বসেছেন তারা একটু খেয়াল করে দেখেন, অ্যাসেসমেন্ট সব ক্ষেত্রে কিন্তু রিলায়েবল হয় না। আমাদের কিছু অ্যাসেসররা আছেন যে ওই যে ডেমোর সময় যে আপনারা কাজ করছেন আর ওনারা যে গল্প করছে, হাতে যে অবজারভেশন চেকলিস্ট নেয়নি, ওটা হচ্ছে একবারে লাস্টে যে হচ্ছে সবগুলোতে টিক দিয়ে কম্পিটেন্ট করে দিচ্ছে। অ্যাসেসমেন্ট রিলায়েবল হলো? অ্যান্সার করেন সবাই। অ্যাসেসমেন্ট কি? না ম্যাম, না ম্যাম, এখানে তো ভুলও হতে পারে, যেমন একটা বিষয় সে করেই নাই তা দিয়ে দিতে পারে। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে বিষয়। ঠিক আছে, আর মানে হচ্ছে আমাদের অ্যাসেসরদের দায়িত্ব কিন্তু অনেক। আমরা অ্যাসেসমেন্টে যখন যাই তখন এই বিষয়গুলো যেন কেউ না করি। এগুলো আমি আপনাদেরকে কেন বলছি জানেন? এটা বলার রিজন হচ্ছে যে আপনারা সবাই বের হয়ে অ্যাসেসমেন্টে যাবেন, সো চেষ্টা করবেন এই জিনিসগুলো না করতে। চেষ্টা না, আমি বলবো মাথার থেকেই বের করে দিবেন হচ্ছে যে এমন কিছু করবেন না। কারণ কোয়ালিটি আপনারা যদি না মেনটেন করেন তাহলে এক্সপেকটেশন অন্য কারোর কাছ থেকে থাকবে না স্যার। আর আমি এই জায়গাগুলোতে একটু এই অ্যাসেসমেন্টের পার্টগুলোতে আমি অবশ্যই একটু সবাইকে স্ট্রিক্টলি বলি যে একটু চেষ্টা করবেন, কারণ এটা অনেক বড় একটা দায়িত্ব। আমার বলার দরকার তো আমি বলি, আমি জানি কে কে মানে কেউ মানবে কেউ মানবে না, এটাই স্বাভাবিক। সবাই যে কথা মানবে তাও কিন্তু না। যেমন আমি যখন লাস্ট অ্যাসেসমেন্টে গিয়েছিলাম, তো লাস্ট অ্যাসেসমেন্টে যাওয়ার পরে যেটা হয়, ওই যে আমি ডেমোর কথা কেবলই বললাম, আমার সাথে যে কো অ্যাসেসর ছিল সে বসে খাতা দেখছে। এমন না যে আমি খাতা দেখিনি, আমার খাতা দেখা হয়ে গেছে এবং আমি মাঝখানে মাঝখানে যখন কিনা অবজারভেশন মানে যখন কিনা তারা ডেমোর কাজ করছে, আমি কিন্তু তাদেরকে অবজার্ভ করতে করতে আমার সব কাজ করে ফেলেছি। যার যার খাতা নিয়েছি সেই অনুযায়ী খাতা দেখে অবজার্ভ করে আমি ওভাবেই অবজারভেশন চেকলিস্ট তখন দিয়ে দিয়েছি, মানে অর্থাৎ টিক দিয়ে দিয়েছি। কিন্তু উনি জায়গায় বসে উনার রিটার্ন পার্ট খাতা দেখেই যাচ্ছে। আর আমি এদিকে যখন অবজার্ভ করেছি তখন আমি দেখেছি 3 জন হচ্ছে কাজ ঠিক মতন করেনি। আমি তাদের নাম মার্ক করে নিয়ে আসার পরে, নাম তো না, বেসিক্যালি আমি তাদের চেহারাটা খেয়াল করে রেজিস্ট্রেশনে তাদের নাম খুঁজছিলাম। তো নাম খুঁজতে যে দেখি ওনারা আমার লিস্টে পড়েনি, ওনারা আমার কো অ্যাসেসরের লিস্টে পড়েছে। তো আমি তখন তাকে বললাম, নর্মালি আমি কাউকে বলিও না অবশ্য, যার যার পার্ট শেষে করে। তো যেহেতু হচ্ছে এখানে যারা ছিল তারা হচ্ছে টেকনিক্যাল টিচাররা ছিল, সো এই জন্য আমি বলছিলাম যে স্যার এখানে কিন্তু কি বলে, আমি দেখলাম যখন 3 জন কিন্তু কাজ ঠিক মতো করেনি, তো মার্ক করে নিয়ে আসলাম, দেখলাম হচ্ছে ওটা ওনারা আপনার লিস্টে পড়েছে। অ্যাটলিস্ট আমি বেঁচে গিয়েছি, আমার আমার লিস্টে পড়েনি। তো এটা বলার উদ্দেশ্য কি ছিল জানেন? এটা বলার উদ্দেশ্য ছিল আমি টেকনিক খাটাচ্ছিলাম। আমি ওনাকে বুঝাইলাম যে 3 জন কাজ ঠিক মতন করেনি, সেটা আপনার লিস্টে। আমি যখন এই যে এটা বলার উদ্দেশ্য ছিল যে সে যদি কোয়ালিটি মেনটেন করতো বা কোয়ালিটিটাকে এনশিওর করতে যেত, তাহলে সে কিন্তু আমাকে জিজ্ঞাসা করতো, আমার অসুবিধা নেই, আপনি আমাকে বলে দেন, আমি যে অবজার্ভ করে আমি দেখছি। সে আমাকে কিছু জিজ্ঞাসা করেন এবং অ্যাট লাস্ট সে সবাইকে কম্পিউটার দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এই জন্য বললাম যে আপনারা যখন যাবেন অ্যাটলিস্ট চেষ্টা করেন হচ্ছে যে এই কাজগুলো যেন না হয়। নিজেরা চেষ্টা করবেন যতটুকু পারেন অ্যাসেসমেন্টগুলোকে সুন্দরভাবে নিতে। এতটুকু তো আমরা করতেই পারি, কারণ যে কোয়ালিটি হচ্ছে সবসময় আমরা নিজেরা বলি হচ্ছে যে মেনটেন হয় না মেনটেন হয় না, তো সবার আগে নিজেরাই মেনটেন করা শুরু করি, তাহলেই দেখা যাবে বাকিরা মেনটেন করবে। নিজে নিজের কাজটা করি, বাকিদের উপরে ছেড়ে দিই, তারা করলো না করলো আমাদের দেখা দরকার নেই। কিন্তু অ্যাসেসমেন্টের এই জায়গাগুলোতে অবশ্যই সবাই কাজ করবে। আচ্ছা, এবার যাই হচ্ছে নেক্সট টপিক। আমাদের নেক্সট টপিক হচ্ছে আমাদের অ্যাসেসমেন্টের পারপাস কি। অ্যাসেসমেন্টের পারপাস কি আমাদের খেয়াল করেন। অ্যাসেসমেন্টের পারপাসের প্রথম পয়েন্ট বলছে যে রিকগনাইজ করা কারেন্ট কম্পিটেন্সি অফ ক্যান্ডিডেটস। আমার ক্যান্ডিডেটের রাইট নাও অর্থাৎ কারেন্ট কম্পিটেন্সিটা কি, সেটা কি আমাকে চিহ্নিত করতে হবে। তাকে এখন যে কাজ যে শিখলো তার কি কম্পিটেন্সিটা আছে কিনা। এরপরে হচ্ছে আরো কি দেখতে হবে যে তার এক্সিস্টিং কম্পিটেন্সি কি ছিল, অর্থাৎ সে আগে কাজ কি জানতো, সে কাজটা কি জানে, আর বর্তমানে সে যে কাজগুলো শিখলো সেগুলো কি ঠিক মতন শিখেছে কিনা। এটার জন্য হচ্ছে আমাদের
অ্যাসেসমেন্ট নেয়া। এরপর হচ্ছে টু রেকগনাইজ প্রায়র লার্নিং। তার হচ্ছে আমাদেরকে এটা রেকগনাইজ করা লাগবে যে যে সে শিখলো, শেখার যে জায়গাটা, সে শেখার জায়গাটা তার কতটুকু, অর্থাৎ তার গভীর মানে জানার গভীরতাটাকে আমাদেরকে যাচাই করতে হয়। এরপরে হচ্ছে যখন কিনা ট্রেনিংটা তারা নিয়েছে, সেই ট্রেনিংটাতে তাদের প্রোগ্রেসটা কি হয়েছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে আমাদেরকে। ওই যে ট্রেনিং এর থ্রুতেই তো হচ্ছে সে অ্যাসেসমেন্ট, অর্থাৎ ট্রেনিং এর থ্রুতে সে শিখলো, শেখার পরে সে অ্যাসেসমেন্টটা দিতে পারলো, দিতে বসলো। আর সেটাকে অ্যাসেস করার জন্যই তো আমরা গিয়েছি। তাহলে আমাদেরকে আগে আইডেন্টিফাই করা লাগবে ট্রেনিং থেকে সে কিছু শিখেছে কিনা আদৌ। দেন হচ্ছে ডিটারমাইনিং ইফ কম্পিটেন্সি, ডিটারমাইনিং ইফ কম্পিটেন্স হ্যাজ বিন অ্যাচিভড ফলোইং লার্নিং। আচ্ছা, এখানে তার যে শেখার, অর্থাৎ যে সে যে ট্রেনিংটা নিল তার কম্পিটেন্সিটা কতটুকু সে অ্যাচিভ করতে পারলো, সে আদৌ কিছু শিখেছে কিনা। এরপরে হচ্ছে তার শেখার যে প্রোগ্রেসটা আছে, সেই প্রোগ্রেসটার জন্যই তো হচ্ছে কি আমরা ওই যে যখন কিনা অ্যাসেসমেন্টটা শেষ করছি, তো এভিডেন্সের থ্রুতেই তো হচ্ছে আমরা বুঝতে পারছি যে তার কতটুকু প্রোগ্রেস হয়েছে। আর সেটার জন্যই তো ওই অ্যাচিভমেন্টটা, যে সে আজকে যখন কিনা কম্পিটেন্ট হচ্ছে, তার মানে সে ঠিক মতনই হচ্ছে ট্রেনিংটা নিয়ে অ্যাসেসমেন্টটা বসলো বলে কিন্তু কম্পিটেন্ট হলো আজকে। তার মানে তার অ্যাচিভমেন্টটাই হচ্ছে অনেক বড় একটা প্রোগ্রেস, যে আজকে সে ট্রেনিং শেষ করার পরে যখন অ্যাসেসমেন্টে বসলো, তার মানে সে তার কাজ ভালোভাবে শিখেছে, সেজন্যই কিন্তু সে অ্যাচিভ করতে পারলো কি তার ওই রেজাল্টটা। এরপরে হচ্ছে যে আমাদের ক্যান্ডিডেট যারা থাকবে তাদের যে ভাষা, তাদের লিটারেসির যে বিষয়টা, যে অক্ষর জ্ঞানের বিষয়টা, ঠিক আছে, অ্যান্ড নিউমারেসি নিডস অফ ক্যান্ডিডেটস। এখানে আমাদেরকে এই জায়গাগুলোকে কিন্তু একটু মাথায় রাখতে হবে যে আমার অ্যাসেসমেন্টটা কাদের জন্য, অর্থাৎ আমার টার্গেট পিপল কারা, কারা হচ্ছে অ্যাসেসমেন্টে বসেছে, তাদের ভাষাগত দিকটা, তাদের নিউমারেসির দিকটা কি, সেই দিকে বেস করেই কিন্তু, অর্থাৎ সেটার উপরে বেস করেই কিন্তু আমরা অ্যাসেসমেন্ট যখন নিচ্ছি, তখন কিন্তু আমরা এই বিষয়গুলো মাথায় রেখে কিছু এক্সট্রা কাজ করে থাকি। ফর এক্সাম্পল, এখানে আমি একটু বলি আপনাদেরকে, যেহেতু আমি শুধুমাত্র মানে ইয়ের অ্যাসেসমেন্ট গুলোতে যাই না, মানে ইনস্টিটিউশনের অ্যাসেসমেন্ট গুলোতে যাই না, আমি ইন্ডাস্ট্রি অ্যাসেসমেন্টেও যাই। তো ইন্ডাস্ট্রিয়াল যে অ্যাসেসমেন্ট গুলো হয়, ওখানে কিন্তু ম্যাক্সিমাম সবাই তাদের কিন্তু হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তাদের কিন্তু ভাষাগত বিভিন্ন প্রবলেম থাকে, তারা কিন্তু এত শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, এবং তারা খুব কম বুঝে, তাদের কিন্তু অক্ষর জ্ঞান কম, যেহেতু শিক্ষাগত মানে শিক্ষাগত যে যোগ্যতাটা সেটা কিন্তু তাদের খুব কম থাকে, এটা খুব স্বাভাবিক। কেউ কেউ শুধুমাত্র নাম টাম লিখতে পারে, কিন্তু যতটুকু লেখার ততটুকু ওই কম্পিটেন্সি মানে মানে তার ওই যে ইয়েটা, আমাদের যে লেভেলটা, সেই লেভেলটার জন্য যতটুকু দরকার সেটুকু সেটুকু তার আছে। অর্থাৎ এখন যে টুলস গুলো তাদের জন্য প্রিপেয়ার করা হয়েছে, ওই টুলসে তারা ঠিকই হচ্ছে তাদের অ্যাসেসমেন্টটা দিয়ে সে কম্পিটেন্ট হওয়ার মতন যোগ্যতা রাখে। তো তার মানে হচ্ছে আপনাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, টুলস গুলো হচ্ছে তাদের মানসম্মত, অর্থাৎ তাদের মান মতন হয়েছে কিনা, এটা তো অবশ্যই একটা জিনিস যেটা অবশ্যই হবে। কারণ যেহেতু এটা তাদেরকে মাথায় রেখে করা হয়েছে কোর্সটা, তার মানে টুলসও সেরকমই আসবে। তাহলে আপনার এডিশনাল কাজ কি অ্যাসেসর হিসেবে? আপনার এডিশনাল কাজ হচ্ছে আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে তাদেরকে দিয়ে কম কাজ করাতে পারবেন আপনি। সেই কম কাজটা কি, এটা কিন্তু ডেমনস্ট্রেশনের কথা বলছি না আমি। খাতা যেগুলো আছে না, খাতায় যে নাম টাম গুলো লেখা লাগে, এই নাম টাম গুলো তখন কি করা লাগবে, আপনারা নিজেরা লিখবেন, ওনাদেরকে দিয়ে শুধুমাত্র স্বাক্ষরটা করিয়ে নেবেন। তারা অনেক সময় অনেক কিছু বুঝতে পারে না, তারা কিন্তু ইংলিশ বুঝতে পারবে না। তো খুব স্বাভাবিক, আপনাকে বাংলায়ও ওই যে আপনি যে ক্যান্ডিডেটের নামের জায়গায় ক্যান্ডিডেটের নাম লেখেন, এটা বলছেন, ক্যান্ডিডেট কিন্তু সে বুঝে না, তার মানে আপনাকে বলে দিতে হবে ক্যান্ডিডেটের নামটা যে লেখা আছে ওখানে কিন্তু আপনার নাম যাবে। তারপরও তো বুঝবে না, আপনাকে হাতে যে দেখানো লাগবে যে প্রথম ঘরটা এইভাবে বলতে হবে, বা খাতাটাকে উল্টিয়ে নিয়ে দেখানো লাগবে যে এই যে প্রথম ঘরটা আছে না, এই প্রথম ঘরটাতে আপনার নাম লেখেন, দ্বিতীয় ঘরটাতে হচ্ছে
আপনার অ্যাসেসরের নাম লেখেন। সেটা যদি সে না লিখতে পারে তাহলে আপনাকে বলতে হবে দ্বিতীয় ঘরটা খালি রাখেন, পরের ঘরটাতে হচ্ছে আপনি যান, পরের ঘরটাতে তারিখ লেখেন, এভাবে করে বলতে হবে। যখন কিনা আপনি তার কোয়ালিফিকেশন অনুযায়ী হচ্ছে অ্যাসেসমেন্টটা পরিচালনা করতে পারবেন, তখনই কিন্তু আমাদের অ্যাসেসমেন্টের যে উদ্দেশ্যটা এটা সার্থক হবে। কারণ আমরা যেখানে যাচ্ছি অ্যাসেসমেন্টে, অবশ্যই সেই জিনিসটা মাথায় রাখতে হবে যে অ্যাসেসমেন্টের সময় আমাদের কিন্তু টার্গেট যারা পিপল আছে তারা কারা, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাসেসমেন্ট নেওয়ার কিছু জিনিসও চেঞ্জ করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে যে সার্টিফাইং কম্পিটেন্সি থ্রু আ ন্যাশনাল কোয়ালিফিকেশন আর স্টেটমেন্ট অফ অ্যাটেনমেন্ট। তার মানে হচ্ছে যে যখন কিনা আমরা অ্যাসেসমেন্টে বসি, তো ওই অ্যাসেসমেন্টে তো ডেফিনেটলি কোনো না কোনো কোয়ালিফিকেশন হচ্ছে কি কম্পিটেন্সি হচ্ছে ফুলফিল হবে। সো সেটার উপরে কি সার্টিফিকেটটা যেন দেওয়া হয়, ওই সার্টিফিকেটের জন্যই তো আমরা অ্যাসেসমেন্টে বসেছি, তাই না? সেই সার্টিফিকেটটা দেওয়া হয় সেটার কথা বলছে, আর সার্টিফিকেটটা পাই বলেই তো আমরা অ্যাসেসমেন্টে বসি। দেন হচ্ছে লাইসেন্সিং অ্যান্ড রেগুলেটরি রিকোয়ারমেন্টস। লাইসেন্সিং অ্যান্ড রেগুলেটরি রিকোয়ারমেন্টস মানে হচ্ছে যে অ্যাসেসমেন্টটা হচ্ছে কাদেরটা করছি আমরা। আমরা তো ম্যাক্সিমাম এখন সব এনএসডি এটা করি, যখন বিটিভি ছিল তখন সার্টিফিকেশনটা বিটিভি থেকে আসতো। সো এই হচ্ছে আমার অ্যাসেসমেন্টের পারপাসগুলো। এর পরের টপিক হচ্ছে আমাদের কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টের কনটেক্সটটা কি? অ্যাসেসমেন্টের কনটেক্সটটা হচ্ছে কেন ওই যে উপরে যে এতক্ষণ যে পারপাসটা দেখলাম, যে কি কি পারপাস আমরা অ্যাসেসমেন্ট গুলো নিয়ে থাকি, এটা হচ্ছে আমার অ্যাসেসমেন্টের কনটেক্সট প্রথম। তারপরটা হচ্ছে আমরা যখন অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করা শুরু করলাম, তিনটা মেথডে যে অ্যাসেসমেন্টটা নিব, সেই তিনটা মেথড থেকে কি এভিডেন্স কালেক্ট করছি না? সো সেই এভিডেন্স কালেক্টের উপরেই কি তাদেরকে সুযোগ করে দিচ্ছি না যে তারা যেন তাদের কম্পিটেন্সিটাকে প্রুভ করতে পারে। যখন লিখিত নিচ্ছি তার মানে লিখিতর মাধ্যমে সে তার নলেজ পার্টকে প্রুভ করছে, যখন কাজ করছে তখন আমি ডেমনস্ট্রেশন অবজারভেশনের চেকলিস্ট ঠিক দিচ্ছি চেকলিস্টে, তার মানে সে কাজ করছে, আমি তাকে যে অবজার্ভ করলাম ওইটার থ্রুতে আমি আবার এভিডেন্স পেলাম, ওরালের সময় কিছু কোশ্চেন করলাম সেটার প্রেক্ষিতে হচ্ছে আমি এভিডেন্স পেলাম। এই যে বিভিন্ন সিচুয়েশন থেকে যে আমি তাকে সুযোগ করে দিচ্ছি যে সে তার কম্পিটেন্সিটা প্রুভ করুক, সে লিখতেও পারে, সে কাজও করতে পারে, সে সেই বিষয়গুলোতে বলতেও পারে। এটা হচ্ছে আমার অ্যাসেসমেন্টের কনটেক্সট। ওই দিনকার অ্যাসেসমেন্টের পরিবেশে এই জিনিসগুলো থাকবে। আমাদের অ্যাসেসমেন্টটা কে ক্যারি করছে? অ্যাসেসর। অবশ্যই সেই দিনকে যে অ্যাসেসমেন্টটা হবে ওইটার কনটেক্সটে কি অ্যাসেসরকে থাকা লাগবে। এরপরে অবশ্যই কি আমাদের যে ইউনিট অফ কম্পিটেন্সি যে সিএসটা আছে না, সিএস অনুযায়ী সিএস থেকে রিলেট করেই যেন হচ্ছে কি সব কাজগুলো হয়, সেটার সঙ্গে যেন সম্পর্ক রেখে আমাদের অ্যাসেসমেন্টটা হয়। এটা ওই দিনকের অ্যাসেসমেন্টের কনটেক্সটে থাকবে, সেটা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, বিষয়গুলো বুঝেছেন আপনারা সবাই? আমরা কি সবাই বুঝেছি? কষ্ট হচ্ছে বেশি বুঝতে? আচ্ছা, নেক্সট টপিকে চলে গেলাম। নেক্সট টপিক হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট মেথড। স্যার কিছু বলবেন? লাস্টে একটু কথা স্যার শুনতে পারিনি স্যার। যে অ্যাসেসমেন্ট হলো কন্টেক্সচুয়াল অ্যাসেসমেন্ট লাস্ট ইয়ার। আপনি মনে হয় বলছেন অ্যাসেসমেন্ট কনটেক্সটের লাস্টেরটা কি, তাই তো? এরকম কিছু মনে হয়। যদি এটা বলে থাকেন তাহলে আমি একটু রিপিট করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যে সিএস থেকেই তো হচ্ছে আমাদের অ্যাসেসমেন্টটা হবে, ওই সিএস রিলেটেডই যেন সেদিনকে ওই অ্যাসেসমেন্টটা সিএস থেকে রিলেট করেই যেন অ্যাসেসমেন্টটা হয়, সেই বিষয়টা এখানে বলা হচ্ছে। অর্থাৎ আমার ওয়ার্ক প্লেসটা সেভাবেই তো হচ্ছে, ওই ওয়ার্ক প্লেসে তারা সেদিনকে যা যা কাজ করবে সেটা তো ওই সিএস রিলেটেডই হবে। ঠিক আছে, ওইটার সঙ্গে যেন সম্পর্ক রেখে কাজগুলো হয়, এখানে সেদিনকের কনটেক্সট অফ অ্যাসেসমেন্টে সেই বিষয়গুলো যেন থাকে। এবার হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট মেথডস। অলরেডি অ্যাসেসমেন্ট মেথড নিয়ে কথা হয়েছে। আমাদের অ্যাসেসমেন্ট মেথড গুলো কি একটু দেখে নি। তিনটা বলেছি আমি, রিটেন টেস্ট, ওরাল কোশ্চেন
অবজারভেশন বা ডেমনস্ট্রেশন, আচ্ছা সরি ডেমনস্ট্রেশন, ডেমো, রিটেন, ওরাল, এই তিনটা আমরা জানি। অবজারভেশনও কিন্তু একটা মেথড। কোন সময়? আপনি যখন ডেমনস্ট্রেশনের সময় অবজার্ভ করছেন না, ওটাও কিন্তু একটা মেথড। অবজারভেশন কিন্তু নিজস্ব একটা মেথড। ওই অবজারভেশনের থ্রুতেই কি আমরা একটা এভিডেন্স পাচ্ছি। এরপরে কি বলছে 5 নাম্বারটা অন দ্য জব অবজারভেশন, আর হচ্ছে পোর্টফোলিও। এই দুটাও একটা এই দুটাও কিন্তু মেথড। কিভাবে এবার একটু বলি, এই মেথডগুলো সম্পর্কে একটু বলি। অন দ্য জব অবজারভেশন, অন দ্য জব অবজারভেশন বলতে আমরা এর আগে পড়েছি না অন দ্য জব অ্যান্ড অফ দ্য জব। অফ দ্য জব কোনটা? যেখানে কিনা হচ্ছে একটা ট্রেনিং সেট আপ দেওয়া হয়, যে ওই ট্রেনিং গুলো অর্থাৎ ইন্ডাস্ট্রির মতন একটা সেট আপ দেওয়া হয়, যে সেট আপের থ্রুতে কি যে আপনারা শিখতে এসেছেন, অর্থাৎ ক্লাসরুম ট্রেনিং যেটাকে বলে, যে একটা ক্লাসরুমে সেট আপ দেওয়া হয়েছে ইন্ডাস্ট্রির মতন করে আপনাদেরকে কাজটা শেখানোর জন্য। সেই ট্রেনিংটা যখন আপনারা নিতে আসছেন সেটাকে বলা হয় হচ্ছে অফ দ্য জব ট্রেনিং। অন দ্য জব ট্রেনিং কোনটা? যখন কিনা আমরা যে অকুপেশনের সবাই, আমরা সবাই ইন্ডিভিজুয়াল যে যে অকুপেশনে আছি, সেই ইন্ডাস্ট্রিতে যে যখন কিনা আমরা ওই ইন্ডাস্ট্রিতে সবাই কাজ করছে, আমরা ওইখান থেকে দেখে দেখে কাজটা শিখছি, সেটাকে বলা হয় হচ্ছে অন দ্য জব ট্রেনিং। আর সেই অন দ্য জব ট্রেনিং এ যখন কিনা আপনাকে অবজার্ভ করা হচ্ছে, অন দ্য জব অবজারভেশন, যে আপনি কিন্তু সবাই যেভাবে কাজ করছে ওখানে কিন্তু ইন্ডাস্ট্রিতে কন্টিনিউয়াস কাজ চলছে, আপনি ওখানে তাদেরকে ফলো করে কাজ করছেন। আর আপনাকে যখন কিনা অ্যাসেসর অ্যাসেস করতে যাচ্ছে তখন কি তার জন্য সেই মানে ওই যে অ্যাটমসফিয়ার অ্যাসেসমেন্টের যে আপনি অন দ্য জব অবজারভেশন মানে সরি অন দ্য জবে যে আপনি কাজগুলো করছেন, সে যে অবজার্ভ করছে সেই অবজারভেশনের থ্রুতে আপনাকে কি সে যাচাই বাছাই করছে। আর ওই মেথডে যখন কিনা আপনার অ্যাসেসমেন্টটা হচ্ছে সেটাকে হচ্ছে অন দ্য জব অবজারভেশন বলা হচ্ছে। আর সেই অবজারভেশন থেকে হচ্ছে আমাদের যে টুলসটা আমরা পাই সেটা হচ্ছে কি অন দ্য জব অবজারভেশন চেক লিস্ট। ওই চেক লিস্ট আপনি কাজ করছেন আর অ্যাসেসর টিক দিচ্ছে যে আপনি ঠিক মতন কাজ করছেন কিনা ইন্ডাস্ট্রির অনুযায়ী। হ্যাঁ, কি কিছু বলছেন স্যার, বলেন। অবজারভেশন আর ডেমনস্ট্রেশন 3 আর 4 এর ডিফারেন্সটা একটু বললে ভালো হতো, আমি শুনতে পাইনি তো। সমস্যা নেই। ডেমনস্ট্রেশন হচ্ছে ওই ডেমো পার্টটা করতে যে, ঠিক আছে, আমরা কি অবজারভেশনটাকে নিচ্ছি না, কারণ অবজার্ভ না করলে তো আমি বুঝবো না, ঠিক আছে। মানে যখন কিনা আমি আমার ট্রেনিকে, দাঁড়ান ম্যাম আমি একটা মিনিট। ও আচ্ছা স্যার, স্যার আপনি কথা বলতে পারেন। নাজিম স্যার আপনি এসেছেন স্যার, জয়েন ওকে করেছেন আমি জানি না স্যার, সরি। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, আমি একটু হয়তো বেশ 2টা ক্লাস গ্যাপ ছিল আমার, হ্যাঁ। তা আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি, কিন্তু স্যার আমাদেরকে ছাড়া আপনি আপনারা পিকনিকে যাচ্ছেন, এই কারণে ভালো নেই। না না, এই জন্যই আমি আসছি আজকে, হ্যাঁ। এই জন্যই আসছি, কারণ সব আয়োজন করে তারপরে আপনাদেরকে শুধু গাড়িতে তোলার জন্যই আমি ইনভাইটেশন দেওয়ার জন্যই আসছি গ্রুপে। বাহ, আচ্ছা, ওকে, সেটাও বলবো। ফার্স্ট অফ অল সবাইকে থ্যাংক ইউ যে আজকে মনে হয় ম্যাডাম আমাকে যেটা বললো যে আমাদের অনলাইনে মনে হয় আজকে লাস্ট ক্লাস, আর 5টি ক্লাস আমরা অফলাইনে করব। এই অফলাইনে 5টা ক্লাস কোন দিনে করব সেটা আমি আর আপনাদের এই ম্যাডাম এই প্ল্যান করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। যে সামনে ইলেকশন আছে, হ্যাঁ, ইলেকশনের জন্য 2 দিন বন্ধ, 10, 9, 10, 10, 11 আর 12, হুম, 3 দিন। আর এই সপ্তাহতেও আছে 4-5 দিন বন্ধ। তাই আমাদের প্ল্যানে আছে যে আমরা পরীক্ষাটা নেব হলো ইলেকশনের পরে, হ্যাঁ। তে আমরা যে পরীক্ষাটা এমন ভাবে নেব যাতে আমাদের ওই ম্যাডামের যখন 5টা ক্লাস হবে ওই সপ্তাহে আমরা পরীক্ষার শিডিউলটা ফলানোর প্ল্যান করবো। এই জন্য মোটামুটি আজকে 27 তারিখ, মেবি 3 দিন, আর ওইদিকে হলো অন অ্যান্ড অ্যাভারেজ 15 দিন। এই 15-18 দিন সময় আপনারা আরো পাবেন। এর মধ্যে আই হোপ যে আপনারা সবাই প্রিপারেশন নিয়ে ফেলবেন। আর যেহেতু ম্যাডাম তো অনেক সুন্দর পড়াইলো, আমি যা দেখলাম, আমরা তো আরো কয়েকটা ব্যাচে আমরা পড়াই, কিন্তু ম্যাডাম অনেক কিছু দিয়েছে আসলেই। আমরা যদি সেগুলো একটু ভালো করে পড়ি, আমার মনে হয় যে 10 দিন যদি আমরা একটু ভালো করে পড়ি, আর লাস্ট 5 ডেজ, যে 5 ডেজ আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট,
লাইভে যে 5টা দিন, এই 5টা দিনে যে ভালো করবে আমার মনে হয় সে বের হয়ে আসতে পারবে। আর যেহেতু আমাদের সাথে প্রথমে জয়েন করেছিল 32, তারপরে আসলো 28, তারপরে 23, 22, 18, 16, আজকে আসছে 10, 11-তে। হ্যাঁ, মানে যত যারা যাওয়ার তারা চলে গেছে। এখন তারা যে গেছে এমনিতেই যায় নাই, তারা হয়তো সামনে এই ব্যাচে পরীক্ষাতে বসবে না, পরের ব্যাচে বসবে। কিন্তু এটা তাদের ভুল ডিসিশন ছিল, কারণ এখানে 3টা পার্ট থাকে। আপনি যে ফার্স্ট টাইম এই 3 পার্টে পাস করবেন এটা আসলে বলা মুশকিল, এটা ডিপেন্ড করবে নিজেদের উপরে। এন্ড ওনারা হয়তো নিজে ওইভাবে নিজেকে তৈরি করতে পারে না, এবার কনফিডেন্ট লেভেল কম বিধায় ওনারা হয়তো সামনের ব্যাচে পরীক্ষা দেবে। যাই হোক, আমরা এই ব্যাচে পরীক্ষা দেব, যাতে আমরা যারা সাকসেসফুল ভাবে কমপ্লিট হবে তারা তো আলহামদুলিল্লাহ, আর যারা একটাতে বেঁচে যাবে ওটা সামনের পরীক্ষাতে রিঅ্যাসেসমেন্ট দিয়ে আমরা সিবিটি কমপ্লিট করব। এটা হলো আমার তরফ থেকে মেসেজ। আর একটা মেসেজ হলো অ্যাজ এ হেড অফ ইনস্টিটিউট অফ সাইক প্রফেশনাল ট্রেনিং সেন্টার, যে আমাদের উপরে কিছু দায়িত্ব কর্তব্য আছে, কিছু বাইন্ডিংস আছে। যেমন আজকে আমাদের মান্থলি মিটিং ছিল, যে এই ব্যাচের আপডেট। আপনারা এখানে যারা আছেন হয়তো 50% পার্সন আছেন যারা আমরা টাকাটা মানে এই কোর্স ফিটা আমরা কমপ্লিট করছি, আর বাদ বাকি 50% আছেন যারা এখনো টাকাটা দেন নাই। হ্যাঁ, আমি কাউকে মেনশন করে বলতে চাই না, পোলাইটলি এবং কোর্ডিয়ালি আপনাদের বলতেছি যে আমার মনে হয় যে 29 তারিখের মধ্যে বা 30 তারিখের মধ্যে আপনাদের একটু যেটা যার কাছে বকে আছে সেটা একটু দেওয়ার চেষ্টা করবেন, যাতে আমি এই মান্থলি মিটিং এ যেন প্রেজেন্ট করতে পারি যে আমার একটা সব কমপ্লিট হয়েছে। হ্যাঁ, আপনারা আমাকে সহযোগিতা করলে আমি আপনাদের সহযোগিতা করার আরো ই করবো, একটু পাবো। হ্যাঁ, এটা একটা বিষয়। আর যে বিষয়টা ম্যাডাম বললো, আমাদের যারা ম্যাডাম ক্লাস করে আমাদের লাস্ট স্টুডেন্ট ছিল আহ, এই তহমিনা ম্যাডাম। আমরা শুনেন আমরা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করছি, সেটা হলো সামনের ফ্রাইডেতে। তা আমি এখানে যারা জয়েন করছেন আপ টু ম্যাডাম সহ, কিছু বলতেছো? যে আপনারা মানে ইউ আর এ মোস্ট ওয়েলকাম এবং ইনভাইটেড, যে আপনারা যদি আমাদের সাথে জয়েন করতে চান তাহলে জয়েন করতে পারেন। আমাদের আমরা ঢাকা থেকে যাবো হলো পাশেই, ঢাকার পাশেই আলাদিন পার্ক। থাক, ক্লাস শেষ করে হ্যাঁ, সেটা হলো ধামরাইতে আর কি। ডে লং প্রোগ্রাম, সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত। এখানে অনেক অ্যাক্টিভিটিস থাকবে, যাতে একটা পিকনিকে যা থাকে আর কি। তা আপনারা যদি চান বা যদি আপনাদের ইনভাইট করা হলো, যদি চান এই গ্রুপে আমি সবকিছু দিয়ে দিব, আপনারা আমাদের সাথে জয়েন করতে পারেন। আর হোপফুলি যেটা আবারও বলতেছি যে লাস্ট 5 days ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর আস, যে এই 5 দিন যে ভালো করবে সেই মোটামুটি বের হয়ে আসতে পারবে। এটা ওয়ান কাইন্ড অফ বিসিএস পরীক্ষা। হ্যাঁ, যারা আসলে একটা সিবিটিএ, অনেকে সিবিএ পাস করে কিন্তু সিবিটিএ পাস করে একটু ডিফিকাল্ট। হ্যাঁ, সিবিটিএ পাস করলে আর আপনার আর টিবেটে আর কোনোই নাই, তারপর থাকবে আর প্রথমে 2টা লেভেল, যেটা এই যে আমাদের ম্যাডাম যেটা করেছে, যেটা আমাদের ক্লাস নিচ্ছেন ম্যাডাম, যেমন সিবিটিএ 5 করা, এরপরে ধাপটা হলো সিবিটিএ 5। সিবিটিএ 5 করলে দেখবেন যে এই ম্যাডামের মতো আপনারা ক্লাস নিতে পারতেছেন। ঠিক আছে, যাই হোক, অনেক স্বপ্ন দেখাইলাম, এটাই বাস্তবতা। স্বপ্ন না থাকলে আমরা আসলে সামনের দিকে যাব না। বেস্ট অফ লাক। আজকে হয়তো ক্লোজিং হবে আপনাদের অনলাইন ক্লাস, কিন্তু আমি ম্যাডাম মিলে আপনাদের একটা শিডিউল দেবো। হ্যাঁ, আর আপনাদের আমাদের হাম্বল রিকোয়েস্ট অল অফ ইউ, প্লিজ আপনাদের যে পেমেন্টটা ডিউ আছে আপনারা হয়তো কাল পরশুর মধ্যেই আপনাদের ইন্ডিয়া থেকে নিজে থেকে আমাকে ফোন দিয়ে একটু এটা দিয়ে দেবে। কারণ আমার এই পর্যায়ে থেকে আপনাদের কাছে ফোন করে টাকা চাওয়া আমার জন্য একটি মানে খারাপ লাগে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি হয়তো ক্লাসে হ্যাম্পার করলাম। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা, মাহবুব স্যার, আমার রহমান একটা কথা স্যার। ছিল। হ্যাঁ, জি জি বলেন। আমাদের ওই যে 5 days যে ফিজিক্যাল এক্সপিরিয়েন্সটা হবে, ওইটা যে জি। আমাদের ছুটির দিনগুলোতে নিলে আমাদের জন্য সুবিধা হয়েছে। হ্যাঁ, ছুটির দিন মানে ম্যাডামের সাথে আমরা প্ল্যান করবো যে ফ্রাইডে তো অবশ্যই থাকবে, ফ্রাইডে স্যাটারডে তো অবশ্যই থাকবে। এইভাবে আর তা আমরা প্ল্যান করি। ম্যাডাম হয়তো ম্যাডাম আপনি যদি একটু অ্যাড করতে পারেন, মানে ওই মাহবুব ভাই যেটা বলতেছে, আমরা তো অবশ্য ছুটির দিনের সাথে তো অ্যালাইন করি, তো 5 দিন থাকবে না, কি বলবেন ম্যাডাম? স্যার সেটা হচ্ছে জি, যে 5 দিন তো শুক্র শনি তো থাকবে, থাকবে। জি আগে জি। থাকবে স্যার। হুম, কোনো না কোনো ভাবে দেখা গেল। আর ও একজন বলছিল যে টানা 5 দিন একটু ডিফিকাল্ট তো সবার জন্য হয়। আমি হয়তো বা 3টা সেশন একসাথে রেখে একদিন একটু গ্যাপ দিয়ে তারপর বাকি 2 দিন রাখবো। কোথাও না কোথাও কিন্তু ওয়ার্কিং ডে তো পড়বে। জি। এই যে স্যার, এই যে সামনে যে স্যার ছুটি আসতেছে আর একটা, এই
কর্মসূচির ভিতরে স্যার একটা দেওয়া আমি যায়। বলছিলাম যে এক সপ্তাহে 5টা মানে একদিন কিংবা 2 দিনে গ্যাপ না দিয়ে এই 5 দিন ক্লাসটা এক সপ্তাহে অর্ধেক, পরের সপ্তাহে অর্ধেক, এটা করলে একটু ভালো হতো মনে হয়। আচ্ছা, আমার কোনো নো ইস্যু, এটা ডিপেন্ড করবে আমাদের ম্যাডামের উপরে। হ্যাঁ, কারণ ক্লাসটা কন্ডাক্ট করবে সে। আমি চাবো যে অবশ্যই শুক্র শনিবারের সাথে অ্যালাইন করে ম্যাডাম যা বলবে সেটাই হবে। হ্যাঁ, কিন্তু এটা আফটার কি বলে ইলেকশনের আগে এটা হবে না। ইলেকশনের আগে শিডিউল খুব টাইট আমাদের এখানে কোনো স্কুল। মানে স্যার স্যার ফিজিক্যাল সেশনগুলো কি আমাদের ইলেকশনের পরে হতে হবে? হ্যাঁ হ্যাঁ, ক্লাস শেষ করে দেন আমরা ইয়েতে যাব, পরীক্ষাতে বলবো। আচ্ছা ম্যাম, বুঝতে পারছি। ক্লাসগুলো কি 12 তারিখের পরে হবে তাহলে? হ্যাঁ ম্যাডাম তাই না? আমরা তো ওই প্ল্যানই করলাম আজকে বিকালে। না না, ডেফিনেটলি স্যার, ওটা অসুবিধা নাই, বাট স্যার হ্যাঁ রোজার বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ ম্যাডাম, রোজার বিষয়টা খেয়াল রাখবো। এখন আমরা চাবো রোজা তো মেবি ফেব্রুয়ারি কয় তারিখে ম্যাডাম? ফেব্রুয়ারি 18 তারিখে। আমরা 18 তারিখের আগে ক্লাসটা শেষ করবো। ওকে ফাইন স্যার। আর রোজার মধ্যেও ক্লাসটা খারাপ হয় না, কারণ ওটা একদম মানে টানা। হ্যাঁ, ওখানে খাবার দাবার নাই, কোনো ঝাই ঝামেলা নাই। জি জি আমি রোজার মধ্যে, আচ্ছা ওটা নিয়ে আমি বলবো, বাট আমার কাছে মনে আচ্ছা হয় ম্যাডাম আপনার সাথে আমি কথা বলে নেবো, ঠিক আছে? অবশ্যই আপনি ফার্স্ট প্রায়োরিটি। হ্যাঁ ওকে স্যার 5টা ক্লাসে খাওয়ানো হয় সাইট থেকে আমরা পেতেই পারি। রোজার মধ্যে কি ম্যাডাম, খাবেন? ইউ নো ভেরি ওয়েল অ্যাবাউট সাইড প্রফেশনাল। হ্যাঁ, কারণ ইউ আর এক্স স্টুডেন্ট, রোজার বুঝতে মধ্যে কি পারছেন? খাবে? রোজার মধ্যে যদি সেশন হয়। না ম্যাডাম, নন, আমি রোজা ছাড়া বলছি। আচ্ছা, Thank আমি you, একটু sir. পরে করার ম্যাডাম জন্য। আমি একটু পরে আমাদের পিকনিকের যাবতীয় সবকিছু আমি এই গ্রুপে শেয়ার করবো। যে ইন্টারেস্ট হবেন, আমাদের অ্যাডমিন আছে, ওনার সাথে যোগাযোগ বা আমার সাথে যোগাযোগ করলে পারবেন। জি জি, থ্যাংক ইউ ঠিক সো আছে? মাচ। আমার মনে হয় যে আপনারা যদি আসেন খারাপ হবে না, ভালোই হবে। যারা ঢাকার ভিতরে আছেন, আর যদি ঢাকার বাইরে থেকে যদি আসতে পারেন, মোস্ট ওয়েলকাম। স্যার আমার পুরনো স্টুডেন্টটা, মানে আমরা পুরনো স্টুডেন্টরা থাকলে হইতো, এখন আমরা 1-2 জন গেলে মজা হবে না স্যার। থাক, আপনারা মজা করেন, আপনাদের দেখে আমরা মজা পাবো স্যার। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে শেষ ক্লাস। ইয়েস স্যার, ইনশাআল্লাহ। দুটো মডিউল আছে তো শেষ হয়ে যাবে, অ্যাসেসমেন্ট রিলেটেড যে। তাহলে ম্যাডাম আমি ওই যে আপনার এভিডেন্স গুলো আপনাকে লিংক পাঠিয়েছি, একটু দেখে আমাকে একটু ফিডব্যাক দিলে আমি বাকিটা। আমি কেবলই দেখলাম, কিন্তু আমি ওপেন করলে আমি ভুলে যাবো, সেজন্য আমি ওপেন করিনি। ঠিক আছে। ঠিক আছে, আমি দেখেছি, আমি আগে ওই সাবজেক্ট গুলো দিয়ে তারপর আপনারটা দিচ্ছি। আচ্ছা, কথা হয়েছে, আমি আজকে শেষ করি। হ্যাঁ, প্রথম জিনিস হচ্ছে ম্যাম একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছিলেন ডেমনস্ট্রেশন এবং অবজারভেশন। আচ্ছা ম্যাম, ডেমোটা হচ্ছে এই মেথডটা হচ্ছে আমাদের ট্রেনাররা কাজ যখন শেখাচ্ছি না আমরা তাদেরকে, তাহলে এই মেথডে হচ্ছে কি আমরা তাদেরকে কাজটা অ্যাজ এ ট্রেনার হিসেবে তাদেরকে প্রত্যেকটা স্টেপ ফলো করে যে কাজটা করতে হবে সেই কাজটা শেখাচ্ছি। অবজারভেশনটা কি? অবজারভেশনটা হচ্ছে যখন কিনা অ্যাসেসর ওই ডেমোটাই দেখতে যে অবজার্ভ করছে যে তারা কি কাজটা ঠিক মতন করছে কিনা। ঠিক আছে, সো দুইটা মেথডের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা, ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে হচ্ছে কাজটা স্টেপ বাই স্টেপ করা হচ্ছে কিনা সেই জিনিসটা শেখানো হচ্ছে, আর অবজারভেশনের থ্রুতে হচ্ছে অ্যাসেসর অবজার্ভ করছে যে সে কি কাজগুলো ঠিক মতন করেছে যেটা কিনা ট্রেনিং এ তাকে শেখানো হয়েছে। এই জন্য এই দুইটা মেথড বেসিক্যালি আমাদের যে রিটেন ডেমো ওরাল বলা হয়, ডেমোতে কিন্তু আমাদের ওই অবজারভেশনের কাজই কিন্তু অ্যাসেসরের। ডেমোটা শিখিয়ে দেওয়া হচ্ছে ট্রেনিদেরকে, সে ওই ডেমোটা পারফর্ম করছে, আর অ্যাসেসর ওখানে অবজারভেশন মেথডের থ্রুতে অবজারভেশন চেক লিস্টের মাধ্যমে এভিডেন্স নিচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে ডিফারেন্স। পোর্টফোলিও এর আগেই বললাম, মেথড হচ্ছে আমাদের এই 6টা, এটা একটু সবাই খেয়াল রাখবেন যে কোন কোন মেথড: রিটেন টেস্ট, ওরাল কোশ্চেনিং, অবজারভেশন, ডেমনস্ট্রেশন, অন দ্য জব অবজারভেশন, পোর্টফোলিও, এগুলো হচ্ছে আমাদের মেথড। এবার এই মেথডে আমরা কোন টুলস গুলো দ্বারা হচ্ছে এভিডেন্স কালেক্ট করি এটা একটু বুঝেন। রিটেন টেস্টের সময় কি অ্যান্সার শিট না, সেই অ্যান্সার শিটটাকে কি আমরা ওই যে শর্ট টেস্ট কোশ্চেন বলি না, লাইক ছোট ছোট কোশ্চেন গুলো করা থাকে, ওগুলোর অ্যান্সার লিখলেই তো হচ্ছে কি ওইটার থ্রুতে কি ওই টুলসটা যখন আমরা দিই তাদেরকে বিভিন্ন কোশ্চেন করে, সেটা এসেও হতে পারে, এনি কাইন্ড অফ কোশ্চেন প্যাটার্ন, যে কোনো কোশ্চেন টাইপ হতে পারে, তো যেটা কোশ্চেন গুলো করে দিচ্ছি যখন, ওটা হচ্ছে টুলস।
ওই কোশ্চেনের অ্যান্সার গুলো যখন আবার আমার কাছে চলে আসছে, অর্থাৎ অ্যাসেসরের কাছে চলে আসছে, তখন হয়ে যাচ্ছে সেটা এভিডেন্স। তো ওই টুলসটা দেওয়ার থ্রুতেই কিন্তু, অর্থাৎ টুলসটা দেওয়ার মাধ্যমে কিন্তু আমি ওই এভিডেন্সটা পাচ্ছি। তো আমার রিটেন টেস্টের ক্ষেত্রে টুলসটা কি? শর্ট টেস্ট কোশ্চেন, এটা হচ্ছে আমার টুলস। ওরাল কোশ্চেনিং এর ক্ষেত্রে টুলসটা কি? লিস্ট অফ কোশ্চেন। ওই বললাম না যে ওরা চেকলিস্টে লিস্ট কোশ্চেন করা থাকে, কোশ্চেন কয়েকটা করা থাকবে, 10টা কোশ্চেন থাকবে, এবং ওই যে আপনার তৈরি করেছেন না, 10টা কোশ্চেন করেছেন তো এভিডেন্সে, 10টা কোশ্চেন করলেন, ঠিক আছে? ওই 10টা কোশ্চেনে কি আপনার যখন কিনা হচ্ছে টিক দিচ্ছেন, অর্থাৎ আপনি ক্যান্ডিডেটকে কোশ্চেন জিজ্ঞাসা করছেন, সে অ্যান্সার পারলো, ইয়েসে টিক দিলেন, নোতে পারলো তো নোতে, যদি না পারে তাহলে নোতে টিক দিলেন। এই যে আমরা দিচ্ছি যখন টিকটা, তখন সেটা হয়ে যাচ্ছে এভিডেন্স। কিন্তু সেই এভিডেন্সটার জন্য আমাদের কি টুলসটা ইউজ করা লাগছে? রেসপন্স শিট, রেটিং শিট, চেকলিস্ট, ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে টুলস। অর্থাৎ আমার এই ওরাল কোশ্চেনিং এর জন্য আমার এই টুলসটা লাগছে, লিস্ট অফ কোশ্চেন্স অ্যান্ড রেসপন্স শিট বা চেকলিস্ট। এরপরে কি বলছে দেখেন, অবজারভেশন। ওই যে অবজারভেশন যখন কিনা অ্যাসেসর করছে ডেমনস্ট্রেশনের সময়, তখন সেই অবজারভেশনটা কি করছি আমি, সরি, সেই অবজারভেশনে কিন্তু আমার অবজারভেশন চেকলিস্ট আছে। সো আমার এই অবজারভেশন চেকলিস্ট, অর্থাৎ যে কোনো ধরনের চেকলিস্ট যখন আসছে, সে সব চেকলিস্ট গুলো হচ্ছে কি আমাদের টুলস। পোর্টফোলিওর ক্ষেত্রেও কিন্তু হচ্ছে আপনার পোর্টফোলিও আপনি দিলেন, আমার কিন্তু পোর্টফোলিওর লিস্ট থাকবে অ্যাসেসরের কাছে। যখন আমি চেকলিস্টে টিক দিচ্ছি যে হ্যাঁ ওনার পোর্টফোলিও সবগুলো জায়গায় এসেছে, সেই চেকলিস্ট অনুযায়ী ঠিক আছে, তখন কি, কিন্তু এটার জন্য আমি কোন টুলসটা ইউজ করছি? চেকলিস্ট। সেই জন্য সবাই মাথায় রাখবেন, অবজারভেশনের ক্ষেত্রে হোক, ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে হোক, অন দ্য জব অবজারভেশনের ক্ষেত্রে হোক, পোর্টফোলিওর ক্ষেত্রে হোক, এগুলো সব মেথড। এই মেথডের ক্ষেত্রে যত ধরনের ইউজ হচ্ছে, সে সকল চেকলিস্টকে হচ্ছে আমরা কি বলে থাকি? এভিডেন্স গ্যাদারিং টুল বা টুলস, সোজা কথা। ক্লিয়ার বিষয়টা? আসি হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টের প্রিন্সিপাল হচ্ছে চারটা কি কি আমাদের অ্যাসেসমেন্টের প্রিন্সিপাল? ভ্যালিড, ফ্লেক্সিবল, রিলায়েবল অ্যান্ড ফেয়ার। প্রথমে আমার অ্যাসেসমেন্ট ভ্যালিড কিভাবে হবে? অ্যাসেসমেন্ট ভ্যালিড তখন হবে যখন কিনা আমি প্রত্যেকটা অ্যাসেসমেন্টের প্রত্যেকটা ক্রাইটেরিয়া ফিল আপ করলাম। দাঁড়া, এখানে যাই, ডিটেলসটা আছে এখানে দেখি। যখন কিনা অ্যাসেসমেন্টের প্রত্যেকটা ক্রাইটেরিয়া ফিল আপ হবে, যখন কিনা অ্যাসেসমেন্টের প্রত্যেকটা মেথডগুলো ফলো করে আমি এভিডেন্স কালেক্ট করছি, এবং সেই এভিডেন্সের উপর বেস করে আমি রেজাল্টটা দিচ্ছি, তখন হচ্ছে আমার অ্যাসেসমেন্ট ভ্যালিড হবে। অ্যাসেসমেন্ট রিলায়েবল কখন হবে? অ্যাসেসমেন্ট রিলায়েবল ঠিক তখন সম্ভব যখন কিনা, একটু আগে কিন্তু আমরা দেখলাম, হ্যাঁ, অ্যাসেসমেন্ট রিলায়েবল কখন হবে? যখন কিনা ওই প্রত্যেক মেথড হচ্ছে আমরা ফলো করব, ওই প্রত্যেকটা মেথড থেকে হচ্ছে কি আমরা এভিডেন্স গুলো নিব, এবং সেই এভিডেন্সটা যখন নিলাম, সেই এভিডেন্স যখন পেলাম, সেই এভিডেন্সের থ্রুতে কি আমি তাকে ডিসিশনটা দিলাম যে আপনি আজকে কম্পিটেন্ট হয়েছেন। কিন্তু আমি যদি ওই এক্সাম্পলটা যেটা দিলাম, যদি আমি এভিডেন্সের সময় ওই যে মেথড সময়, অর্থাৎ যখন কিনা অবজার্ভ করার কথা আমি অবজার্ভ না করে চেকলিস্টে টিক দিলাম, তার মানে কিন্তু আমার রিলায়েবিলিটি থাকলো না। অর্থাৎ অ্যাসেসমেন্ট তখনই রিলায়েবল হবে যখন কিনা প্রত্যেকটা মেথড ফলো করা হবে, প্রত্যেকটা স্টেপ ফলো করে অ্যাসেসমেন্টটা নেওয়া হবে, এবং সেই অ্যাসেসমেন্টের থ্রুতে, অর্থাৎ ওই অ্যাসেসমেন্ট চলাকালীন সময় যখন কিনা তাদের প্রত্যেকটা ইভেন্ট শেষ হলো, এবং আমি সেই ইভেন্ট থেকে কি পেলাম? এভিডেন্স গুলো পেলাম, এবং ওই এভিডেন্সের উপরে বেস করে হচ্ছে আমি আমার প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ফিডব্যাকের থ্রুতে রেজাল্টটা দিলাম।
যখন এই জিনিসটা হবে তখন সেটাকে রিলায়েবল বলা হচ্ছে, অর্থাৎ অ্যাসেসমেন্ট বিশ্বাসযোগ্য হবে। ভ্যালিড মানে কিন্তু বৈধতা, রিলায়েবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য। এবার আসেন ফ্লেক্সিবল। অ্যাসেসমেন্ট ফ্লেক্সিবল কখন হবে? অ্যাসেসমেন্ট ফ্লেক্সিবল ঠিক তখন হবে যখন কিনা আমাদের অ্যাসেসমেন্টে, যেমন আমাদের বিভিন্ন জায়গা থেকে, আমি বলেছিলাম যে আমাদের ক্যান্ডিডেটরা শুধুমাত্র কিন্তু হচ্ছে এখানে আমার ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো সিলেক্টিভ থাকবে না যে যারাই একমাত্র খুব পড়াশোনা করতে পারে বা খুব পড়াশোনা ভালো জানে তারাই আসবে, না। আমার অ্যাসেসমেন্ট তখন ফ্লেক্সিবল হবে যখন এই অ্যাসেসমেন্টে সব জায়গার থেকে আমার ক্যান্ডিডেটরা আসতে পারবে। সেটা কোনো এথনিক গ্রুপ হতে পারে, সেটা ওই যে আদিবাসী যে টিমটার কথা বলা হচ্ছে, বা লো লিটারেসি যাদের পড়াশোনা খুব কম কিন্তু তারা এই অ্যাসেসমেন্টে বসতে চাচ্ছে, তারা সেভাবে প্রিপারেশন নিয়েছে, এবং তারা যখন কিনা এই যে প্রত্যেকটা গ্রুপ, এই প্রত্যেকটা গ্রুপ যে কোনো জায়গার থেকে যে কোনো কেউ হচ্ছে পড়াশোনা করে, সোজা কথা হচ্ছে আমার এই অ্যাসেসমেন্টের যে প্রিপারেশন নিয়ে অ্যাসেসমেন্টে বসতে চাচ্ছে বলেই হচ্ছে কি অ্যাসেসমেন্টের জন্য এসেছে, সেই ফ্লেক্সিবিলিটিটা কিন্তু আমাকে দেয়া লাগবে। এখন এখানে কোশ্চেন আছে, কোশ্চেনটা এটা যে যদি ওই লো লিটারেসি যারা আছে তারা যখন আসবে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার মানে কিভাবে সম্ভব, আমার কিভাবে হচ্ছে অ্যাসেসমেন্টটা হবে, বা এখানে কিন্তু আমাদের ডিসেবল যে পার্সনদের কথা বলা হচ্ছে তারাও কিন্তু অ্যাসেসমেন্টে বসতে পারবে। সো তাদের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে কি আমি অ্যাসেসমেন্টের ব্যবস্থা করবো, অর্থাৎ আমার অ্যাসেসমেন্ট ফ্লেক্সিবল ঠিক তখন হবে যখন এই ডিসেবল পার্সন, এথনিক গ্রুপ, লো লিটারেসি পিপল, আদিবাসী যারা আছে এরা সবাই যখন অ্যাসেসমেন্টে এসে বসে অ্যাসেসমেন্টটা দিতে পারছে তখনই অ্যাসেসমেন্ট ফ্লেক্সিবল হবে। এখন এখানে কোশ্চেন হতে পারে যে ডিসেবল পার্সনরা আসলে তাহলে আমার অ্যাসেসমেন্ট কিভাবে ফ্লেক্সিবল হবে, কারণ যে টুলসে আমরা দিচ্ছি সে কিভাবে দিবে, অবশ্যই দিতে পারবে। যে টুলস আপনারা দিচ্ছেন সেই টুলস তাদের জন্য হবে, শুধুমাত্র ইয়েটা চেঞ্জ হবে কি, যেমন আমি এক্সাম্পল একটা মনে হয় দিয়েছিলাম যে যদি আপনার সেশনে কোনো ব্লাইন্ড কেউ আসে তার মানে হচ্ছে তার জন্য আপনি যে টুলস হচ্ছে আপনারা দেখে লিখছেন তাদের জন্য রেকর্ড করে হচ্ছে সেই টুলসটা দেয়া হবে। ওই টুলসের যে প্রশ্নগুলো আছে সেগুলো রেকর্ডিং এর থ্রুতে যাবে তাদের কাছে, এবং তারা ওই রেকর্ডটা শুনবে, তাদের কাছে একটা রেকর্ডার থাকবে, রেকর্ডটা শুনবে এবং তারা লিখবে হচ্ছে কি তাদের যে ব্রেইল সিস্টেম আছে সেই ব্রেইল সিস্টেমে লিখবে, এবং অ্যাসেসরদেরকে সেই ব্রেইল সিস্টেমটা জানতে হবে, সেরকম অ্যাসেসরও প্রিপেয়ার করা লাগবে তার মানে, ঠিক আছে। তো যদি এখন আমরা বলি যে না আমাদের এখানে ডিসেবল পার্সন আসতে পারবে না বিকজ আমাদের এখানে আমরা এত ইয়ে করতে যাব না, তাহলে কিন্তু অ্যাসেসমেন্ট ফ্লেক্সিবল হবে না। আপনাকে কিন্তু অবশ্যই অ্যাসেসমেন্ট ফ্লেক্সিবল তখনই করতে পারবেন আপনি যখন কিনা সবাইকে, এই যে প্রত্যেকটা জায়গা থেকে সব ক্যান্ডিডেট আসবে এবং তারা অ্যাসেসমেন্টে বসতে চাচ্ছে, যখন কিনা এই জিনিসটাকে আপনি ইনশিওর করতে পারবেন তখনই হচ্ছে অ্যাসেসমেন্ট ফ্লেক্সিবল হবে। এবং অ্যাসেসমেন্ট ফ্লেক্সিবল করার ক্ষেত্রে অবশ্যই ওই যে টুলসের বিষয়টা যেটা বললাম, ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট ইন্ডিভিজুয়াল টুলস, মানে সেম প্রশ্নই থাকবে কিন্তু সেই প্রশ্নের ভেরিয়েশনটা আলাদা হবে। আমার ক্যান্ডিডেট ওয়াইজ হচ্ছে সেই টুলস গুলোকে আলাদা আলাদা করে প্রিপেয়ার করতে হবে, ঠিক আছে। যারা হচ্ছে চোখে দেখবে না, সরি কানে যারা কিনা হচ্ছে শুনবে না তাদের ক্ষেত্রে ইশারায় কোশ্চেন করে জিজ্ঞাসা করা লাগবে, জাস্ট জিনিসগুলো চেঞ্জ হবে, মানে কোন মানে টেকনিক গুলো চেঞ্জ হবে, শুধু কিভাবে অ্যাসেসমেন্টটা নেওয়া যায় সেটা চেঞ্জ হবে, আর সব কিন্তু সেম থাকবে। যার জন্য যেটা অর্থাৎ আমার ক্যান্ডিডেট ওয়াইজ হচ্ছে ভ্যারি করবে যে আমি তার অ্যাসেসমেন্টটা কিভাবে নিব। বয়স্ক যদি কেউ আসে তার মানে হচ্ছে এত লং টাইম হচ্ছে আমার অ্যাসেসমেন্টের ডেমোর ইয়ে রাখা যাবে না, ওখানে তাহলে জব কমিয়ে দিতে হবে। 4টা জব যদি থাকে তাহলে অবশ্যই সেটাকে 2টা জবে নিয়ে আসা লাগবে। যদি আমার এমন কোনো বয়স্ক ক্যান্ডিডেট থাকে যে কিনা তার জন্য ওটা ডিফিকাল্ট, লং টাইম হচ্ছে কাজটা করবে, সে 2টা জব দিই, 2টা জবের উপরে কাজ করুক।
এভাবে যখন কিনা হচ্ছে অ্যাসেসমেন্ট গুলো নেওয়া হবে তখন কিনা অর্থাৎ আমার ক্যান্ডিডেটের উপরে বেস করে ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটের উপরে বেস করে টুলস প্রিপেয়ার করা হবে এবং সেভাবে হচ্ছে চিন্তা ভাবনা করে হচ্ছে অ্যাসেসমেন্ট গুলোকে প্ল্যান করা হবে, তখন সেটা ফ্লেক্সিবল হবে। এবার আসেন অ্যাসেসমেন্ট ফেয়ার কখন হবে। অ্যাসেসমেন্ট ফেয়ার হচ্ছে তখন হবে যখন কিনা আমার অ্যাসেসমেন্টে যারা এসেছে, ধরেন সেটা ওই যে বিভিন্ন গ্রুপের কথা বলতে পারি, জেন্ডারের কথা বলতে পারি, এজের কথা বলতে পারি, এই যে যারা কিনা আমার অ্যাসেসমেন্টে আসলো আমি তাদেরকে সেম ভাবে অর্থাৎ তাদের অ্যাসেসমেন্ট সেম ভাবেই হবে, তাদেরকে সেম ভাবে হচ্ছে আমি অ্যাসেস করব, মূল্যায়ন করব। সেটা কেমন? সেটা হচ্ছে এমন, ধরেন হচ্ছে আমার অ্যাসেসমেন্টে এই যে আমি বিভিন্ন গ্রুপের কথা বললাম, বিভিন্ন জেন্ডারের কথা বললাম, এজের কথা বললাম, তো মানে হচ্ছে আপনি বিভিন্ন এজের যখন কিনা তারা আসলো, আপনি চিন্তা করলেন আচ্ছা সে তো এত বয়স্ক, সে কি তাকে আমি জিজ্ঞাসা করব বা তার কাজ দেখব, হ্যাঁ আচ্ছা ঠিক আছে সে কোনোভাবে তার কাজ না দেখলেও চলবে, সে করুক, তাহলে কিন্তু অ্যাসেসমেন্ট ফেয়ার হবে না। আপনাকে মাথায় রাখতে হবে আপনি অ্যাসেসর, আপনি তার জন্য ফ্লেক্সিবিলিটিটা এনশিওর করতে পারেন, কিন্তু অ্যাসেসমেন্টকে আপনাকে অবশ্যই ফেয়ার করা লাগবে। ফ্লেক্সিবিলিটি করে দিচ্ছেন অর্থাৎ আপনি যে যেহেতু ওনার বয়স বেশি তাহলে ওনারা 4টা জবের জায়গায় 2টা জব পারফর্ম করুন, কিন্তু পারফর্ম তাকে করতেই হবে। তখনই যখন কিনা আপনি 4টা জব থেকে 2টা জব তাদেরকে পারফর্ম করার কথা বলছেন, এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। যখন কিনা ওই 2টা জব সে পারফর্ম করছে, আপনি ঠিক মতন তাকে অবজার্ভ করে দেখে ওই 2টার উপরেই বেস করে তাকে তার এভিডেন্সটা কালেক্ট করে তাকে অ্যাসেসমেন্ট ডিসিশন দিচ্ছেন, তখনই অ্যাসেসমেন্ট ফেয়ার হবে। বিষয়টা বোঝা গেছে? তার মানে অ্যাসেসমেন্টকে আমাকে ফেয়ার করতে হবে, অর্থাৎ আমি সবাইকে ইকুয়ালি ফেয়ারলি জাজ করছি, কোনো রকম পার্সিয়ালিটি করা যাবে না। যখন কিনা কোনো পার্সিয়ালিটি হবে তখন কিন্তু অ্যাসেসমেন্ট ফেয়ার হবে না। অ্যাসেসমেন্ট ফেয়ার হতে গেলে সবার জন্য সমানভাবে করা লাগবে, অ্যাসেসমেন্ট হচ্ছে তখন ফেয়ার হবে। এই গেল আমার অ্যাসেসমেন্টের প্রিন্সিপাল। প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট হচ্ছে অর্থাৎ অ্যাসেসমেন্টের প্রিন্সিপাল হচ্ছে 4টা: ভ্যালিড, রিলায়েবল, ফ্লেক্সিবল, ফেয়ারনেস। খেয়াল করবেন সবাই। এবার আসেন আমি এভিডেন্সে যাই। এভিডেন্সটা কি দেখেন, এভিডেন্সটা কি বলছে যে এভিডেন্সটা হচ্ছে এমন ধরনের একটা ইনফরমেশন, যে ইনফরমেশনটা কি আমাদের ইউনিট অফ কম্পিটেন্সিতে মানে অর্থাৎ ইউনিট অফ কম্পিটেন্সি থেকে নিয়ে সেটার সঙ্গে ম্যাচ করে একজন ক্যান্ডিডেটের কম্পিটেন্সি প্রুফ করা হয়। এখানে ডেফিনেশনটা বলছে যে এভিডেন্স ইজ ইনফরমেশন that is gathered and matched against a unit of competency to provide proof of competency। অর্থাৎ আমার ইউনিট অফ কম্পিটেন্সি মানে কি সিএস এর সঙ্গে ম্যাচ করে আমি যখন কিনা এভিডেন্সটা কালেক্ট করছি, সেই এভিডেন্সের উপরে বেস করে কি ক্যান্ডিডেটকে রেজাল্টটা দিচ্ছি না, সেই রেজাল্টের থ্রুতে কি 3 দিন প্রুফ হচ্ছে না যে তার কম্পিটেন্সিটা মানে সে যে কম্পিটেন্সিটা যাচ্ছে মানে অর্জন করতে পেরেছে সেটাই তো প্রুফ করছে। রেজাল্টের থ্রুতে তো আমরা সেটাই প্রুফ করছি। অর্থাৎ আমি ওই যে অ্যাসেসমেন্টের সময় যে এভিডেন্স কালেক্ট করছি ওই এভিডেন্সের উপরে বেস করে কিন্তু তাকে আমি ডিসিশনটা দিচ্ছি, আর সেই ডিসিশনটা যখন কিনা সে কম্পিটেন্ট হচ্ছে তার মানে এটাই প্রুফ করে যে তার কম্পিটেন্সি আছে, তার নলেজ কম্পিটেন্সি আছে, তার ডেমনস্ট্রেশনের সময় সে কাজের স্কিলের কম্পিটেন্সি আছে, সে কাজ যখন করলো তার ওরালটা যখন নেওয়া হলো তার মানে তার অ্যাটিটিউড ভালো, অর্থাৎ আমার প্রত্যেকটা স্টেজে কি আমার কম্পিটেন্সি প্রুফ হলো, আর সেটার এভিডেন্সও আমার কাছে আছে। সেই এভিডেন্সটা কিভাবে আসলো? ওই যে প্রত্যেকটা মেথড থেকে হচ্ছে আমি এভিডেন্স কালেক্ট করলাম, এই ইনফরমেশন গুলোই প্রুফ করে যে তার কম্পিটেন্সি আছে। এটা হচ্ছে আমাদের এভিডেন্স। এভিডেন্সের ক্ষেত্রে
টাইপসটা এভিডেন্সের টাইপস কি? এভিডেন্সের টাইপস গুলো হচ্ছে দুইটা, ডিরেক্ট এভিডেন্স, ইনডাইরেক্ট এভিডেন্স। ডিরেক্ট এভিডেন্স কি খেয়াল করো, ডিরেক্ট এভিডেন্সের ক্ষেত্রে যে এভিডেন্স অবজার্ভ করা হচ্ছে, অর্থাৎ যখন কিনা অ্যাসেসর নিজে অবজার্ভ করছে এবং সেটা উইটনেস অর্থাৎ সাক্ষী হচ্ছে নিজে অ্যাসেসর, সেই এভিডেন্স গুলো হচ্ছে ডিরেক্ট এভিডেন্স। ইনডাইরেক্ট এভিডেন্স কোনটা? যে এভিডেন্স রিভিউ করা হচ্ছে এবং এক্সামিন করা হচ্ছে অর্থাৎ পরীক্ষা করা হচ্ছে, একটু সময় লাগছে সোজা কথা, এভিডেন্সটাকে যাচাই বাছাই করে তারপরে যে হচ্ছে তাকে রেজাল্টটা দেয়া হবে, ওইগুলোকে বলা হয় হচ্ছে ইনডাইরেক্ট এভিডেন্স। সো ডিরেক্ট মানেই হচ্ছে যেখানে কিনা অবজার্ভ করবে অ্যাসেসর নিজে এবং উইটনেস অ্যাসেসর নিজে, সাক্ষী নিজে, সেটা হচ্ছে ডিরেক্ট এভিডেন্স। ইনডাইরেক্ট এভিডেন্স হচ্ছে যে এভিডেন্সটা একটু সময় লাগবে অর্থাৎ সেটাকে রিভিউ করা লাগবে, এক্সামিন করা লাগবে, তারপরে হচ্ছে সেই এভিডেন্সটা কি ঠিক আছে কিনা সেটা বলা হবে, সেই এভিডেন্স গুলো হচ্ছে ইনডাইরেক্ট এভিডেন্স। এখন আমাকে বলেন, এখানে এখানে গেলেই হচ্ছে জিনিসটা দেখে ফেলবে। আগে বলেন, আমি কিছু জিনিস জিজ্ঞাসা করিনি। ডিরেক্ট এভিডেন্সের মধ্যে রিটেন যে আপনাদের নেওয়া হবে, রিটেনের যে অ্যান্সার শিটটা, ওটা তো ওটা তো একটা এভিডেন্স, রাইট? এই এভিডেন্সটা ডিরেক্ট এভিডেন্স না ইনডাইরেক্ট এভিডেন্স? একটু তাড়াতাড়ি বলবেন। ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট কেন? ইনডাইরেক্ট কেন? কারণ কারণ পরীক্ষার সাথে সাথে নেওয়া হবে, কিন্তু রেজাল্টটা মানে পরীক্ষার খাতাটা দেখার জন্য তো সময় নিবে, সময় নিয়ে দেখে তারপরে ফলাফলটা জানাবে। ম্যাম কোশ্চেনটা কি ছিল? হ্যাঁ, কোশ্চেন ছিল হচ্ছে আমরা যে রিটেন টেস্টটা দিই না, রিটেন টেস্টের থ্রুতে তো একটা এভিডেন্স পাচ্ছি, সেই এভিডেন্সটা কি ডাইরেক্ট এভিডেন্স নাকি হচ্ছে ইনডাইরেক্ট এভিডেন্স? ম্যাম ডিরেক্ট এভিডেন্স। ডিরেক্ট। ম্যাম দুইটা জিনিস যে হাইলাইট করা আছে এটার সঙ্গে একটু মিলান, তারপরে উত্তর দেন সবাই আমাকে। ম্যাম ইনডাইরেক্ট না? ইনডাইরেক্ট কেন বললেন সেটাই তো আমি জানতে চাচ্ছি। ম্যাম ম্যাম ইনডাইরেক্ট যে লজিকটা দিয়েছে ঠিক, ইনডাইরেক্ট কারণ হলো এটা রিভিউ করতে হবে। হ্যাঁ রাইট, এই রিভিউ করছে তারপরে কি এক্সামিন করছে, রাইট? তো ইট টেকস টাইম, তাই না? সময় তো লাগছেই, কারণ ওটা রিভিউ করা লাগবে, এক্সামিন করা লাগবে, সেই জন্য। এখন এই এভিডেন্সটা কি মানে রিটেনের বিষয়টা হচ্ছে আপনারা বলতে চাচ্ছেন যে এটা হচ্ছে ইনডাইরেক্ট এভিডেন্স, তাই তো? জি ইয়েস। কেউ কে আছেন তার মনে হচ্ছে যে যে একজন ম্যাম যে বললেন ডিরেক্ট এভিডেন্স, আর কেউ আছেন যার মনে হয় যে এটা হচ্ছে ডিরেক্ট এভিডেন্স? হ্যাঁ ম্যাম এই যে এই মডিউলটা থেকে সম্ভবত ফরমেটিভ 6 এর কোশ্চেন ছিল, যার কারণে বুঝতে পারিনি, যে এখন না বুঝতে পারতেছি। বুঝে নেন, ক্লিয়ার। সেখানে ম্যাম বলছে যে ডিরেক্ট এভিডেন্স আর ইনডাইরেক্ট এভিডেন্সের ডিফারেন্স কি। তো সেটা অ্যান্সারটা আমি সার্চ দিয়ে যেটা পাইছি, যে ডিরেক্টটা হলো যেটা সরাসরি হচ্ছে অবজার্ভ করতে পারে, আর ইনডাইরেক্টটা হচ্ছে যেটা আগে থেকে করা ছিল বা আগে থেকে রিপোর্ট বা কোনো কিছু রেডি করা, সেটা বলছিল। তো রিটেনটা তো সেদিনই নেওয়া হয়, সেটা হলে ম্যাডাম কিভাবে ইনডাইরেক্ট হয়? আমি বুঝিয়ে দিচ্ছি, অসুবিধা নেই তো, সমস্যা নেই। তারপর কোশ্চেন করা তো ভালো হলো। খেয়াল করেন, রিটেন যখন কিনা হচ্ছে অ্যাসেসর নিচ্ছে, আচ্ছা দাঁড় আমি আগে ডিরেক্টটা বুঝাই। আমি বললাম না যে ডেমনস্ট্রেশনের সময় সে কাজ করছে, অ্যাসেসর কি তার কাজটা নিজে দেখছে, আর সে কি চেক লিস্টে ইয়েস টিক দিচ্ছে না, ইয়েস বা নোতে টিক দিচ্ছে না? ইয়েস। তার মানে কি সে নিজে দেখলো, তো নিজে অবজার্ভ করলো যে উনি কাজ করছে ঠিক মতন কিনা, আর ওইটার উইটনেস কে? অ্যাসেসর নিজে না? তাহলে ডিরেক্টের ক্ষেত্রে যখন কিনা অবজারভেশন চেক লিস্টটা আমরা বলছি যে এটা হচ্ছে আমাদের ডিরেক্ট এভিডেন্স। এবার আসেন ইনডাইরেক্ট এভিডেন্স কোনটা হতে পারে। এবার আপনি রিটেনের ক্ষেত্রে আমাকে বলেন যে ইনডাইরেক্ট এভিডেন্স কি এটা নাকি? যে রিটেনটা যখন কিনা আমার অ্যান্সার শিটটা আসলো আমার কাছে, আপনি রিটেন পরীক্ষা দিলেন, অ্যান্সারটা আমার কাছে আসলো না, অ্যান্সার শিটটা, তো এখন ওই অ্যান্সার শিটটা আমি খাতাটা দেখবো না, রিভিউ তো করা লাগবে, আমাকে এক্সামিন করা লাগবে না যে আপনি কোশ্চেনগুলো যে লিখেছেন ওগুলো কি ঠিক মতো লিখেছেন কিনা? আপনি যখন অ্যাসেসমেন্ট দিচ্ছেন রিটেন আমার চোখের সামনেই দিচ্ছেন, ওটা আমি দেখেছি যে আপনি অ্যাসেসমেন্টটা দিচ্ছেন, বাট আপনার খাতা তো দেখিনি,
প্রত্যেকটা প্রশ্নের উত্তর কি সঠিকভাবে লিখেছেন কিনা? আপনি তো, আমি দেখেছি আপনি 30টা কোশ্চেনেরই উত্তর লিখেছেন, বাট ওটা সঠিক কিনা ওটাকে রিভিউ করা লাগবে না? এক্সামিন করা লাগবে না? লাগবে? জি লাগবে। আরে আমার ম্যামকে উত্তর দিতে দেন না। ম্যাম আছেন? জি ম্যাম। বুঝছেন ম্যাম আমি কি বলেছি? আমরা কি বুঝতে পেরেছি জি ম্যাম। বিষয়টা? আপনার ওই রিটেনটা হচ্ছে আপনাকে রিভিউ করতে হচ্ছে। তো অ্যাসেসর, আপনি নিজে যখন কিনা হচ্ছে অ্যাসেসমেন্ট দিচ্ছেন, অ্যাসেসর দেখলো আপনার খাতা খুব সুন্দর আপনি লিখেছেন, সে তো দেখলো হচ্ছে খাতা সুন্দর করে লিখেছেন, 30টা কোশ্চেনের অ্যান্সার লিখেছেন, কিন্তু তার তো বসে হচ্ছে কি ওই কোশ্চেন গুলো কি সঠিক হয়েছে কিনা পড়ে দেখতে হবে না? তো এটা একটু সময় লাগবে না? রিভিউ করতে তো সময় লাগবে। সে আগে রিভিউ করবে, এক্সামিন করবে, তারপরে তো হচ্ছে ডিসাইড করবে যে আপনার কোশ্চেন গুলো সব ঠিক ছিল কিনা। তার মানে কি রিটেনটা কি আমাদের ইনডাইরেক্ট এভিডেন্স না? ম্যাম আছেন? বিষয়টা কি বুঝতে পেরেছি? জি ম্যাম। ওকে, বুঝতে না পারলে আপনি বলেন, আমি আবার বুঝিয়ে দিব, সমস্যা নেই, কিন্তু আপনাকে বুঝতে হবে এই জিনিসটা যে রিটেনটা হচ্ছে এটা কোনো বিষয় না। রিটেনের ক্ষেত্রে ম্যাক্সিমামের কোশ্চেন থাকে যে রিটেনটা ক্ষেত্রে, কিন্তু এটা আমারও একটা সময় কোশ্চেন ছিল, রিটেনটা তো অ্যাসেসর দেখছে সামনে, বাট পরে যখন কিনা চিন্তা করে লজিকটা দেওয়া হলো, অ্যাসেসর তো আমরা তো আসলে দেখছি তো হচ্ছে কি, আমি নিজে যখন অ্যাসাইনমেন্টে গেলাম তখন চিন্তা করলাম আরে খাতা তো আমি দেখছি এমনও গিয়েছে যে একজন ক্যান্ডিডেটের খাতা আমি দেখেছি সে 30টা কোশ্চেন লিখেছে, এত সুন্দর হ্যান্ড রাইটিং, এত সুন্দর করে ইংলিশে লিখেছে যে এই মুহূর্তে কিনা পড়তে গেলাম, পড়তে যেয়ে দেখি 3-4টা ভুল হয়ে গিয়েছে তার। তো এটা কি রিভিউ করা লেগেছে না আমার? তারপরে তো আমি বুঝতে পেরেছি যে তার কোশ্চেন গুলো ঠিক ছিল কি না ছিল। তার মানে রিটেনটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট এভিডেন্স। এখন জি দেখেন, ম্যাম বুঝতে পেরেছি। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। এবার দেখেন ডিরেক্ট এভিডেন্স গুলো কি কি আছে। দেখেন এর মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে অবজারভেশন বাই দ্য অ্যাসেসর অফ দ্য ক্যান্ডিডেট ক্যারিং আউট ওয়ার্ক অ্যাক্টিভিটিস। তার মানে কি ওই যে সে কাজ করছিল, অর্থাৎ ক্যান্ডিডেট কাজ করছে, অ্যাসেসর কি অবজারভেশন চেকলিস্টে কি টিক দিচ্ছে। তার মানে অবজারভেশনটা হচ্ছে ডিরেক্ট এভিডেন্স। এবার ওরাল কোশ্চেনিং, আপনাকে আমি ওরাল কোশ্চেন জিজ্ঞাসা করছি ডিরেক্ট সামনাসামনি, আপনি অ্যান্সার দিচ্ছেন আর আমি ঠিক দিচ্ছি, তার মানে ওরাল কোশ্চেনিং হচ্ছে আমার ডিরেক্ট এভিডেন্স হলো। ডেমনস্ট্রেশন অফ স্পেসিফিক স্কিলস নিডেড টু কমপ্লিট দ্য টাস্ক, ওই যে ডেমোর সময় যে আমি অবজারভেশন চেকলিস্ট নিয়ে তাকে অবজার্ভ করলাম এবং টিক দিলাম, এই ডেমনস্ট্রেশনটাও কি আমার ডিরেক্ট এভিডেন্স। কাজ না দেখলে তো আমি আর যাচাই করতে পারবো না। ইনডাইরেক্ট এভিডেন্স কোনটা? যে এভিডেন্স গুলো কিনা আমাকে রিভিউ করতে হচ্ছে। প্রথম, অ্যাসেসমেন্ট অফ ফিনিশ প্রোডাক্ট, আমি অ্যাসেসমেন্টের শেষে যে ফিনিশ প্রোডাক্টটা পেলাম, ফুডের ক্ষেত্রে যদি একটা ব্রেড পাই আমি, সেটাকে আমাকে দেখতে হবে না যে বেক ঠিক মতো হয়েছে কিনা, ব্রেডটাকে হচ্ছে মাঝখান দিয়ে কেটে দেখতে হবে যে ওটার ভেতরে কি কাঁচা আছে কিনা। এটা করতে তো আমার রিভিউ করতে তো সময় লাগবে, দিদি পাশালে উঠাইছিস। সেই জন্য হচ্ছে এটা ইনডাইরেক্ট এভিডেন্স। আরো কি আছে, লাইক অন্য একটা অকুপেশন ধরি, ফ্যাশন ডিজাইনিং এর ক্ষেত্রে ডিজাইনটা যে করা হলো, লাইক ফ্যাশন ডিজাইনিং না মানে এসএমআর ক্ষেত্রে বলিস, ওই যে আরএমজির ক্ষেত্রে তাদের যে প্রোডাক্টটা তৈরি করলো, একটা একটা জামার হাতা লাগালো, ওটাকে অ্যাসেসরের ঠিক মতন চেক করা লাগবে না যে ঠিক মতন কি সেলাইটা হয়েছে কিনা, সে কি ঠিক মতন কাজটা করেছে কিনা, ফিনিশিংটা এসেছে কিনা। তার মানে ওই ফিনিশড প্রোডাক্টটা যাচাই করা লাগবে, রিভিউ করা লাগবে। ওটা হচ্ছে কি অ্যাসেসমেন্টের যে ফিনিশড প্রোডাক্টটা, এটা হচ্ছে আমার ইনডাইরেক্ট এভিডেন্স। রিভিউ অফ প্রিভিয়াস ওয়ার্ক পারফর্ম, যদি ওই যে পোর্টফোলিওটা যদি আপনারা দেন, তাহলে ওটাকে কি রিভিউ করা লাগবে না? প্রিভিয়াস যে কাজগুলো আপনারা করেছেন ওটা কি আদৌ আপনার কাজ কিনা, সেটাকে রিভিউ করতে গেলে তো আমার সময় লাগবে। তার মানে যেটা রিভিউ করতে হবে সেটা কি আমার ইনডাইরেক্ট এভিডেন্স। টেস্টিমোনিয়ালস অর রিপোর্টস ফ্রম এমপ্লয়ার্স, কলিগ, ক্লায়েন্টস অর সুপারভাইজার, যদি আমি কোনো ধরনের অ্যাসেসমেন্টে এরকম এখন নেই আপাতত, কিন্তু এই যে যত ধরনের কাগজপত্র ডকুমেন্টস দিলাম, রিপোর্ট দিলাম, কাজের এক্সপিরিয়েন্স দিলাম,
এক্সপিরিয়েন্স সার্টিফিকেট গুলো দিলাম, এগুলো কি সবগুলোই কি অ্যাসেসরের রিভিউ করা লাগবে না? উনি কি জানেন যে আপনি আদৌ কাজ করেছেন কিনা ওখানে? ওনাকে তো রিভিউ করা লাগবে যে আপনার কাজের এক্সপিরিয়েন্সের থ্রুতেই কি আপনি সার্টিফিকেট গুলো কালেক্ট করে এনেছেন। ঠিক আছে, তার মানে রিভিউ করা লাগছে। সো এটাও হচ্ছে কি আমার ইনডাইরেক্ট এভিডেন্স। এভিডেন্স অফ ট্রেনিং, ট্রেনিং এর ক্ষেত্রে যে এভিডেন্স গুলো হচ্ছে, যেমন আপনারা এই ট্রেনিং এর থ্রুতে এভিডেন্স গুলো তৈরি করছেন না, অ্যাসেসর কি যাচাই করবে না যে আপনি ওই যে কোশ্চেন আনসার করবে অ্যাসেসমেন্টের সময়, অফ হয়ে গেছে ম্যাডাম, শোনা যাচ্ছে? ওকে, এইটা আপনারা পড়ে নেবেন ওই যে এটার সঙ্গে লিঙ্ক করে। ঠিক আছে, যে আমাদের এভিডেন্স গ্যাদারিং, যে মানে আমরা যে জায়গাগুলো থেকে এভিডেন্স গুলো পাই সেগুলো কোন কোন জায়গায়, এটা তো অলরেডি আমি প্রথমে আলোচনা করেছি। সো এই স্লাইডটা আপনারা দেখলে বুঝে যাবেন। এবার আসেন রুলস অফ এভিডেন্স। প্রথমেরটা আমরা একটা পড়লাম কি, প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টের প্রিন্সিপাল 4টা, রুলস অফ এভিডেন্স কয়টা? 6টা। অর্থাৎ এভিডেন্স যখন আমরা কালেক্ট করছি সেটা রুলসও আছে কিন্তু। তাহলে সেক্ষেত্রে সেই রুলস কয়টা বলছি এখানে? 6টা রুলস। কি কি? ভ্যালিড, কারেন্ট, রিসেন্ট, সাফিসিয়েন্ট, অথেন্টিক, কনসিস্টেন্ট। এখন এভিডেন্স কখন ভ্যালিড হবে? এভিডেন্স ভ্যালিড তখন হবে, কোন এভিডেন্সটা? এভিডেন্স তো বুঝেছি না, যে এভিডেন্স গুলো আমরা কালেক্ট করছি সেটা ভ্যালিড কখন হবে? যখন সেটা কি স্ট্যান্ডার্ড ওয়াইজ কি কারেন্ট হবে, অর্থাৎ আমার এখন যে সিএসটা আছে সেই সিএস অনুযায়ী এভিডেন্সটা করা হবে, তখন সেটা ভ্যালিড হবে। ওই এভিডেন্সটা কি আমার ওই যে সিএস এর যতগুলো এলিমেন্টস আছে, পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী করা হয়েছে, তখন হচ্ছে আমার এভিডেন্স ভ্যালিড হবে। এভিডেন্স আরো ভ্যালিড কখন হবে? যখন কিনা এভিডেন্সের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যে এভিডেন্স গুলো প্রত্যেকটা অকুপেশন থেকে কালেক্ট করছি, রেঞ্জ অফ ভেরিয়েবলে কিছু জিনিস দেওয়া আছে না? এভিডেন্স গাইডে কি আমাদের আন্ডারপিনিং নলেজ, স্কিল, ক্রিটিক্যাল অ্যাসপেক্ট এগুলো বলা হচ্ছে না? যখন কিলে এগুলো অনুযায়ী প্রত্যেকটা স্টেজ, অর্থাৎ আমার রিটেনের যে অ্যান্সার শিট সেটাও সেভাবে কালেক্ট করা হয়েছে, ডেমো সেভাবে কালেক্ট করা হয়েছে, ওরালের কোশ্চেনও সেভাবে কালেক্ট করা হয়েছে। অর্থাৎ ওরালের কোশ্চেনও যখন আমি করেছি তখন কি এই প্রত্যেকটা জিনিস মাথায় রেখে কিন্তু হচ্ছে আমি করেছি, তার মানে আমার এভিডেন্স ভ্যালিড। ঠিক আছে, এবার হচ্ছে এভিডেন্স কারেন্ট কখন? কারেন্ট কখন? আজকে আপনি যখন কাজটা শিখেছেন, অর্থাৎ আমরা ট্রেনিং এর পরেই তো অ্যাসেসমেন্টে বসছি না? তার মানে আমি কাজটা শিখেই তো অ্যাসেসমেন্টে বসছি। তাহলে কারেন্ট মানে কি? আমার রাইট নাও যে কাজটা আমি শিখেছি সেটার উপরেই হচ্ছে কি আমি অ্যাসেসমেন্টে বসেছি, আর অ্যাসেসর আমার সেই এভিডেন্সের থ্রুতে কি আমাকে রেজাল্টটা দিচ্ছে। যখন কিনা আপনি নিজে, অর্থাৎ আপনারা ক্যান্ডিডেটরা নিজে হচ্ছে কি কাজ শিখে সাথে সাথে হচ্ছে অ্যাসেসমেন্টে বসে গেল এবং সেই থ্রুতে যে এভিডেন্সটা কালেক্ট করলো অ্যাসেসর, এবং সেই এভিডেন্সটা কি প্রত্যেকটা এলিমেন্ট এবং পারফরমেন্স ক্রাইটেরিয়া কি আমাদের সিএস এর, অর্থাৎ সিএস কে স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে সে কাজ করলো এবং সেই এভিডেন্সটা অ্যাসেসর কালেক্ট করলো। যখন কিনা সেই এভিডেন্স আমার কারেন্ট সিএস এর উপরে হয়েছে, তখন সেটা কি? তখন সেই এভিডেন্সটাকে আমরা কারেন্ট বলে থাকি। যেমন সিএস চেঞ্জ হয় না, আমি আপনাদের কিছুদিন আগে কার বললাম যে সিএস চেঞ্জ হয়েছে, এখন যদি আপনি পুরনো সিএস এর উপরে এভিডেন্স তৈরি করতেন তাহলে অ্যাসেসর কি আপনাকে দিত? নট ইয়েট করে দিত। আপনার এভিডেন্স তো তখন কারেন্ট হতো না, ওটা তো পাস্ট হয়ে গিয়েছে। অর্থাৎ যে এভিডেন্স যে সিএসটা আগে ছিল সেটার উপরে তৈরি করেছেন,
অথচ আপডেটেড অলরেডি একটা সিএস চলে এসেছে, সেটার উপর আপনাকে এভিডেন্স গুলো তৈরি করা লাগবে না? যদি আপনি সেটা করেন তাহলে তখন হচ্ছে কি এভিডেন্স কারেন্ট হবে। অর্থাৎ ক্যান্ডিডেট যখন কিনা নতুন করে কাজ শিখে, যখন কাজ শিখেছে তখনই অ্যাসেসমেন্টে বসলো এবং সে ওই কাজের থ্রুতে কি এভিডেন্স গুলো যখন কিনা হচ্ছে অ্যাসেসর কালেক্ট করলো, তখনই সেটা কারেন্ট এভিডেন্স। এভিডেন্স রিসেন্ট কখন? এভিডেন্স রিসেন্ট যখন কিনা আপনার এভিডেন্সটা ওই যে কারেন্ট ভার্সনের সঙ্গে আছে এবং 5 বছরের একটা সময় দেওয়া থাকে না আমাদের সার্টিফিকেটে, অর্থাৎ ওই 5 বছর যে সিএসটা যে হচ্ছে যতক্ষণ না চেঞ্জ হচ্ছে এবং ওই সিএস অনুযায়ী যখন কিনা আপনার সার্টিফিকেট যেটা আছে, সার্টিফিকেটটা 5 বছর মেয়াদ আছে, যখন কিনা 5 বছর মেয়াদ আছে তার মানে হচ্ছে কি ওই এভিডেন্স গুলো কি রিসেন্টই হবে। এরপরে এভিডেন্স হচ্ছে আমার সাফিসিয়েন্ট কখন হবে? যখন কিনা প্রত্যেকটা জায়গা কভার হবে, প্রত্যেকটা এলিমেন্টস কভার হবে, প্রত্যেকটা পারফরমেন্স ক্রাইটেরিয়া কভার হবে, সিএস এর প্রত্যেকটা জায়গা কভার করে হচ্ছে আমরা এভিডেন্স গুলো কালেক্ট করছি। 4 ডাইমেনশন মানে 4 ডাইমেনশন মিট হচ্ছে। 4 ডাইমেনশনটা কি? আমাদের টাস্ক স্কিলস, টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস, কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল আর জব রোল এনভায়রনমেন্ট। কিভাবে হচ্ছে? যখন কিনা ক্যান্ডিডেট কাজ করছে তখন কি আমি ওর কাজগুলো দেখছি না? সে কি ধাপে ধাপে কাজ করছে কিনা, সময়ের মধ্যে শেষ করছে কিনা, সবার সঙ্গে মিলে কাজটা করতে পারছে কিনা। তাকে যখন আমি কোশ্চেন জিজ্ঞাসা করছি যে এরকম সিচুয়েশনে যদি আপনার এই কাজটা এরকম নষ্ট হয়ে গেল, এখন আপনি কিভাবে এটাকে ঠিক করবেন, তখন সে সেটার অ্যান্সার দিতে পারছে, তার মানে সে কন্টিজেন্সিটাও জানে। এভাবে 4 ডাইমেনশন যখন কিনা তার মিট হলো এবং সেই থ্রু থেকে আমি এভিডেন্স পেলাম, ওই এভিডেন্সটা কি আমার জন্য সাফিসিয়েন্ট না এটা প্রুভ করার জন্য যে তার কম্পিটেন্সি আছে? এরপরে কি বলা হচ্ছে এভিডেন্স অথেন্টিক কখন হবে? অথেন্টিক মানে বুঝি তো না? অথেন্টিক মানে কি একটু বলুন তো দেখি বাংলাটা কি অথেন্টিকের? নিখাত। স্যার একবার বলুন তো, শুনিনি। নিখাত নিখাত আর কি, যেটা হলো ম্যাম নির্ভেজাল। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে মানে জিনিসটা একদম পিওর। পিওর অথেন্টিক। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে আমি একটু ক্লিয়ার করে দিই, এভিডেন্স অথেন্টিক ঠিক তখন যখন কি ক্যান্ডিডেট নিজে কি সেটা করেছে না, ওটার অথেন্টিসিটি আপনি নিজেই তো দেখছেন যে সে নিজে তৈরি করেছে, সে নিজে কাজটা করছে, সে নিজে অ্যাসেসমেন্টে বসে লিখছে, তাকে যখন আপনি কোশ্চেন করছেন তখনই কি সে অ্যান্সার দিচ্ছে ওরালে। তার মানে ক্যান্ডিডেট যখন নিজে থেকে সবকিছু করে আপনাকে দিচ্ছে, আপনি তাকে সেভাবেই যাচাই বাছাই করছেন, সেটাই হচ্ছে অথেন্টিক। অর্থাৎ ওই থ্রুতে যে আমরা এভিডেন্স গুলো পেলাম, তার মানে এই এভিডেন্স গুলো হচ্ছে অথেন্টিক এভিডেন্স। এখন যদি ধরেন হচ্ছে ক্যান্ডিডেট ওই যে প্রক্সি অ্যাসেসমেন্টের বিষয় শুনেছেন না, রেজিস্ট্রেশন একজন করেছে, বসেছে আরেকজন, অ্যাসেসর যদি ওটা যাচাই না করে এভিডেন্স কি বলে কালেক্ট করে নিয়ে চলে আসতো, তাহলে কি অথেন্টিক হতো এভিডেন্স যে আরেকজন বসেছে? তার মানে হচ্ছে এভিডেন্স অথেন্টিক তখন হবে যখন কিনা হচ্ছে যে যাকে আপনি কম্পিটেন্ট করছেন সে নিজেই হচ্ছে ওগুলো তৈরি করেছে, সে নিজে ওই কাজটা করেছে, আপনি সেটা দেখেছেন, সে নিজে হচ্ছে কোশ্চেনের অ্যান্সার গুলো লিখেছে, আপনি সেটা নিজে চোখে দেখেছেন, যাচাই করেছেন, বাছাই করেছেন, তারপরে হচ্ছে তাকে কম্পিটেন্ট করলেন, সেটা তখন হচ্ছে এভিডেন্স অথেন্টিক হবে। এভিডেন্স কনসিস্টেন্ট কখন হবে? যখন কিনা হচ্ছে আমার এভিডেন্স প্রত্যেকটা স্টেপ ফলো করে আমার এভিডেন্স গুলো করা হয়েছে এবং সেই এভিডেন্সটা ক্যান্ডিডেট নিজে হচ্ছে কাজগুলো করেছে এবং প্রত্যেকটা স্টেপ ফলো করে করেছে। যখন কিনা এই জিনিসটা হবে তখন সেটাকে কনসিস্টেন্ট এভিডেন্স বলা হচ্ছে। আচ্ছা, এবার আসেন অ্যাসেসমেন্টের টাইপস। অ্যাসেসমেন্টের টাইপস হচ্ছে দুইটা, ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ।
এই দুটো হচ্ছে মেইন। ফর্মেটিভ কোনটা? যখন কিনা ডিউরিং ট্রেনিং আমরা যে অ্যাসেসমেন্টটা নিয়ে থাকি সেটা হচ্ছে কি ফর্মেটিভ। সামেটিভ কোনটা? যখন কিনা আমরা ফাইনাল অ্যাসেসমেন্ট অর্থাৎ আফটার ট্রেনিং আমার শেখা শেষ, এখন হচ্ছে আমি অ্যাসেসমেন্টে বসবো, ফাইনাল অ্যাসেসমেন্টটাকে বলা হয় হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। ঠিক আছে? স্কিলস রেকগনিশন কোনটা? যেটা কিনা আরপিএল এর কথা বলি আমরা। ফাইনালের আগেরটা কি ছিল ম্যাডাম? স্যার ফর্মেটিভ অ্যাসেসমেন্ট স্যার, ওই যে ডিউরিং ট্রেনিং যে অ্যাসেসমেন্ট আমরা করে থাকি সেটা হচ্ছে ফর্মেটিভ, আর যেটা কিনা হচ্ছে এন্ড অফ ট্রেনিং যে ফাইনাল অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। এই দুটো হচ্ছে মেন। এবার আসেন অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স। প্ল্যানিং ম্যাট্রিক্স করেছি না আমরা সবাই? অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স কোনটা? অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স হচ্ছে একটা টুলস, যে টুলসটা কি আমাকে সাহায্য করে বা ম্যাপ করে, একটা গাইডলাইন দেয় হচ্ছে কি আমার কোন এলিমেন্ট এবং কোন পিসি থেকে কোন মেথডে আমি টুলসটা করছি। অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স হচ্ছে একটা টুলস, যে টুলসটা কি একটা ম্যাপ, যে কোন এলিমেন্টস এর কোন পিসি থেকে আমি কোন মেথডে কোশ্চেনটা করছি, এটাকে বলা হয় হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স। ঠিক আছে? এই মডিউলের এটা হচ্ছে শেষ। আপনাদের মডিউলের আমি দিয়ে দিব, কি বলে, পিডিএফ। পিডিএফ কপি আপনারা পেয়ে যাবেন, আমি এখন একটু পরে দিয়ে দিব। পিডিএফ কি এইটাই আছে না আরো একটা আছে বাকি? আরেকটা আছে স্যার, আরেকটা যাচ্ছি স্যার। ম্যাডাম আজকে করাবেন একটা ক্লাস আমাদেরকে উপহার দেন ম্যাডাম। স্যার ম্যাম লাস্টের ইয়েটা আমার দেওয়া লাগবে আপনাদের, ঠিক আছে? নাহলে আমি দিয়ে দিতাম। এটা বেশি নাই, বেশি নেই, আমি জাস্ট এখনো কিন্তু সময় আছে আমার। হ্যাঁ ক্লাস বুঝতে বুঝতে শেষ হয়ে গেল ম্যাডাম। স্যার এরকমই হয়, আপনারা তো বুঝতে বুঝতে শেষ, আমাদের সময় জিজ্ঞাসা করেন স্যার। পড়ারও যে সময়টা পাই নাই, আল্লাহর রহমতে যে পার হয়ে আসছে এই অনেক বড় বিষয়। আচ্ছা, আমাদের এই মডিউলটা হচ্ছে কই গেল, হ্যাঁ এই মডিউলটা হচ্ছে আমাদের অর্গানাইজ এন্ড কন্ডাক্ট কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। এতক্ষণ কিন্তু অ্যাসেসমেন্টের টুলস যা যা ডিজাইন করার চলে আসলাম, ডিজাইন করে এবার হচ্ছে অ্যাসেসমেন্ট নিব আমরা। সেই অ্যাসেসমেন্ট নিতে গেলে আমাদের প্রথম কাজ কি দেখেন, এখানে ছোট ছোট বিষয়। আমার আপনাদের মডিউলের ওই কোশ্চেনটা লাগবে, এই যেটা আপনাদের মডিউলে প্রথম যে 6টা স্টেপ আছে না, এই 6টা স্টেপ সবাই মুখস্থ করে ফেলবেন। আমি একবার বুঝিয়ে দিচ্ছি, অলরেডি আপনারা এই জিনিসটা বুঝে গিয়েছেন, আমি শুধু একবার একটু মনে করিয়ে দিচ্ছি। প্লিজ রেকর্ডিংটা একটু চালু করেন প্লিজ। ও সরি স্যার, থ্যাংক ইউ। এই ভাগে ভাগে করতে যে আমি বারবার ভুলে যাই। অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমাদের যে প্রসেসটা, সেই প্রসেসটা কি? প্রথমে কি আমরা ক্যান্ডিডেটকে প্রিপেয়ার করি না অ্যাসেসমেন্টের জন্য? তাকে ইনফরমেশন দেওয়া লাগে না যে কি কি, মানে কোন অ্যাসেসমেন্টে তারা বসতে যাচ্ছে, কিভাবে অ্যাসেসমেন্টটা হবে? তারপরে কি তাদেরকে সেলফ অ্যাসেসমেন্ট দেওয়া হয় না? এটা হচ্ছে আমার প্রথম স্টেজ। তারপরে কি, যখন কিনা সেলফ অ্যাসেসমেন্ট ফিল আপ করে ফেললো সে, তার মানে কি সে অ্যাসেসমেন্টে বসবে। এবার ওই অ্যাসেসমেন্টে যে বসলো, প্রত্যেকটা মেথড থেকে কি আমরা এভিডেন্স কালেক্ট করি? এই এভিডেন্সটা কালেক্ট করে সেই এভিডেন্সের উপরে কি আমরা অ্যাসেসমেন্ট ডিসিশন দিই? অ্যাসেসমেন্ট ডিসিশনটা কিভাবে দিয়ে থাকি? ফিডব্যাকটা দিই ক্যান্ডিডেটকে, তার কোথায় কি সমস্যা ছিল, তার কাজ কেমন ছিল, এই পুরো জিনিসটার উপরে কি তাকে ফিডব্যাক দিচ্ছি। এবং তারপরে কি লাস্টে বলি না যে আজকে আমি আপনাকে কম্পিটেন্ট করলাম। এই ফিডব্যাকের পরে হচ্ছে আমি যখন তার রেজাল্টটাকে দিয়ে দিলাম, তার মানে
এখন কি আমাকে অ্যাসেসমেন্টের ডকুমেন্টসগুলো কি রেকর্ড করা লাগছে না, এবং সেগুলোকে রিপোর্ট করে কোথায় জমা দিচ্ছি আমরা? এনএসডিএ তে দিচ্ছি। এনএসডিএ তে তো দিয়ে দিলাম, আমার কাজ এই পর্যন্ত শেষ। তাহলে পরের রিভিউ অফ অ্যাসেসমেন্টের যে প্রসেস, এটা কি কেন আসছে? আমরা অ্যাসেসররা ভুলে যাই যে অ্যাসেসমেন্টটা আমাদের রিভিউ করা উচিত। আমি আজকের অ্যাসেসমেন্টে যে যে ভুলগুলো করে আসছি সেটা যেন নেক্সট অ্যাসেসমেন্টে না হয়, এইভাবে হচ্ছে অ্যাসেসমেন্টটা রিভিউ করা। এই হচ্ছে আমার 6টা স্টেপ। এই 6টা স্টেপ যেন সবার মনে থাকে। অ্যাসেসমেন্টটা আমাদের এই 6টা স্টেপে নেওয়া হয়, ঠিক আছে? এটা সবাই একটু মনে রাখবেন। এরপরে হচ্ছে এখানে দুইটা জিনিসের ডিফারেন্স আমি একটু বুঝাই দিই। অ্যাসেসমেন্ট ভেন্যু কি আর ওয়ার্ক প্লেস কি? অ্যাসেসমেন্ট ভেন্যু হচ্ছে যেখানে কিনা আমার অ্যাসেসমেন্টটাকে পরিচালনা করা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ভেন্যু। ওয়ার্ক প্লেসটা তাহলে কি? ওয়ার্ক প্লেসটা হচ্ছে যেখানে কিনা আমরা কাজ করি, যেটা কিনা আমাদের কাজের জায়গা, যেখানে কিনা আমরা একটা নির্দিষ্ট সময় অফিস, অর্থাৎ নির্দিষ্ট সময়ে যাই এবং নির্দিষ্ট সময় পরে যখন কিনা আমরা আমাদের কাজের প্লেস থেকে বের হয়ে আসি, এবং এই যে নির্দিষ্ট সময়ের মধ্যে যাওয়া এবং আসার যে মাঝখানের যে সময়টা, যেটা কিনা আমরা কাজের এরিয়া বলছি, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক প্লেস। তার মানে একজন ট্রেনার হচ্ছে যখন কিনা তার কাজের প্লেসে যাচ্ছে, সেটা তার জন্য কিন্তু তার ওয়ার্ক প্লেস। আর যখন ওই ট্রেনারই যখন অ্যাসেসর হিসেবে কোনো জায়গায় অ্যাসেসমেন্ট নিতে যাচ্ছে, সেই অ্যাসেসমেন্ট ভেন্যুটাকে বলা হয় হচ্ছে, অর্থাৎ সেই অ্যাসেসমেন্ট যেখানে নিতে যাচ্ছে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ভেন্যু। রোলটা শুধু চেঞ্জ। অ্যাসেসমেন্ট যেখানে আমরা নিতে যাচ্ছি সেটা অ্যাসেসমেন্ট ভেন্যু, যেখানে কিনা হচ্ছে আমরা কাজ করছি, অর্থাৎ প্রতিনিয়ত একটা নির্দিষ্ট সময় যাচ্ছি এবং নির্দিষ্ট সময় পরে হচ্ছে চলে আসছি কাজ শেষ করে, সেটাকে বলা হয় হচ্ছে ওয়ার্ক প্লেস। আচ্ছা, অ্যাসেসমেন্ট প্ল্যান কি আমরা তখন কিন্তু অলরেডি ওই আগের মডিউলে পড়ে এসেছি। অ্যাসেসমেন্ট প্ল্যান মানেই হচ্ছে একদম অ্যাসেসমেন্টের যে টুলস ডেভেলপ থেকে শুরু করে প্রত্যেকটা টুলস ডিজাইন করার পরে অ্যাসেসমেন্টটা আমরা নিলাম, নিয়ে রেকর্ড করার পরে, রিপোর্ট করার পরে, রিভিউ করার পরে যখন কিনা ওটাকে ক্লোজ করা হলো, সেটাকে বলা হয় হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যান। অ্যাসেসমেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত যে পরিকল্পনাটা করা হচ্ছে এবং যে যে কাজগুলো আমরা করছি, এটা হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট প্ল্যান। তাহলে অ্যাসেসমেন্ট প্রসেস কোনটা? যখন কিনা হচ্ছে আমরা অ্যাসেসমেন্টটাকে একটা সাইকেল আকারে কি নিচ্ছি, এবং সেটা যখন শেষ হচ্ছে কি আবার নতুন করে আরেকটা অ্যাসেসমেন্ট শুরু করছি, এবং যখন কিনা একটা অ্যাসেসমেন্ট শেষ করছি, সেই অ্যাসেসমেন্টে ভুলটা আমি করছি, পরবর্তীতে কিন্তু আবার যখন নেক্সট অ্যাসেসমেন্টে গেলাম প্রত্যেকটা কাজই করলাম, কিন্তু সেই অ্যাসেসমেন্টের যে, অর্থাৎ প্রথম অ্যাসেসমেন্টের যে ভুলের জায়গাটা, ওটা কিন্তু আর এবার হবে না। কারণ কি আমরা রিভিউ করছি না অ্যাসেসমেন্ট। তো এইভাবে সাইকেল আকারে যখন কিনা চলছে অ্যাসেসমেন্ট, সেটাকে বলা হয় হচ্ছে অ্যাসেসমেন্ট প্রসেস। আপিল প্রসেস। আপিল প্রসেসটা কি আমরা জানি তো না? আপিল প্রসেসটা না জানলে আরেকবার জেনে নেন। আপিল প্রসেসটা হচ্ছে এমন একটা প্রসেস, যে প্রসেসটাতে যদি ক্যান্ডিডেটের মনে হয় যে আপনি যে অ্যাসেসমেন্ট, অর্থাৎ অ্যাসেসর যে অ্যাসেসমেন্ট ডিসিশনটা দিয়েছে সেই ডিসিশনটা সঠিক নয়, তাহলে সেই অ্যাসেসমেন্ট ডিসিশনের এগেনস্টে সে আপিল করতে পারবে। তো এখানে সুন্দর করে ইংলিশে লাইনটা দেওয়া আছে, ডেফিনেশনটা, যে আপিল প্রসেসটা কি। কেউ যদি বাংলায় লিখতে চান অবশ্যই বাংলায় লিখবেন, যে কথাটা আমি বাংলায় বললাম এটাই আপনারা বাংলায় লিখে দিলেই হয়ে যাবে। সো এখানে ইংলিশে ডেফিনেশনটা সুন্দর করে দেওয়া আছে যে প্রসেস অফ আপিলিং এগেনস্ট অ্যান অ্যাসেসমেন্ট ডিসিশন, অর্থাৎ অ্যাসেসরের এগেনস্টে কিন্তু কেউ করে না, আপিল করছে না। আর অ্যাসেসরের সঙ্গে তো কারো কিছু নেই। অ্যাসেসর যে ডিসিশনটা দিয়েছে সেই ডিসিশন পছন্দ হয়নি, সেই ডিসিশনের এগেনস্টে হচ্ছে আপিল করা হয়েছে, ওটাকে বলা হয় হচ্ছে আপিল প্রসেস। আচ্ছা, আমাদের আপিল প্রসেস তো গেল, এবার আসি হচ্ছে রিঅ্যাসেসমেন্ট। রিঅ্যাসেসমেন্টটা কি? রিঅ্যাসেসমেন্ট হচ্ছে যে পার্টটা আপনি কম্পিটেন্ট হননি
সেই পার্টটা যখন আপনি নেক্সট টাইম অ্যাসেসমেন্টে বসে দিয়ে ফেলছেন, তা সেই সুযোগটা কাজে লাগাচ্ছেন, ওটাকে বলা হয় হচ্ছে রিঅ্যাসেসমেন্ট। মানে হচ্ছে যদি আপনারা কেউ একজন আজকে অ্যাসেসমেন্টে বসলেন, আপনার রিটেনটা হচ্ছে রিটেন ক্লিয়ার হয়ে গেল, ওরাল ক্লিয়ার হয়ে গেল, কিন্তু ডেমো ক্লিয়ার হলো না। অর্থাৎ পরবর্তীতে যখন কিনা আপনি অ্যাসেসমেন্টে বসবেন সুযোগ করে, তখন সেই সুযোগে হচ্ছে আপনি ডেমনস্ট্রেশন দিলে আপনি কম্পিটেন্ট হয়ে গেলেন। পরের বার যখন রিঅ্যাসেসমেন্ট দিচ্ছেন তখন কিন্তু আপনার আর রিটেন দেওয়া লাগছে না, শুধুমাত্র যে পার্টটা আপনি কম্পিটেন্ট 5 ঘন্টা কই হননি ওই পার্টটুকুই দিচ্ছেন। এটাকে বলা হয় হচ্ছে রিঅ্যাসেসমেন্ট। আচ্ছা, অ্যাসেসমেন্ট স্টপ কখন করবেন এই বিষয়গুলো হচ্ছে এখানে বলা হয়েছে, এটা একটু খেয়াল করেন। অ্যাসেসমেন্ট আমরা কখন স্টপ করতে পারি? প্রথমে একটা জিনিস মাথায় রাখবেন, অ্যাসেসররা অ্যাসেসমেন্ট স্টপ একমাত্র তখন করতে পারবে যখন কিনা অ্যাসেসমেন্ট আপনার সেলফ অ্যাসেসমেন্টের আগেই একমাত্র অ্যাসেসমেন্ট স্টপ করতে পারবে। আফটার সেলফ অ্যাসেসমেন্ট কিন্তু কখনো অ্যাসেসমেন্ট স্টপ হয় না। সেখানে কি আছে দেখেন, প্রথমটা বলছে দেয়ার ইজ এনি ব্রিচ অফ সেফটি, যদি এমন কোনো সেফটির ইস্যুস থাকে তাহলে অ্যাসেসমেন্ট বন্ধ করা যাবে। কিন্তু সেটা কখন খেয়াল করেন, আপনার অ্যাসেসমেন্ট সেন্টারে গেলেন অ্যাসেসর হিসেবে, আপনি দেখলেন হচ্ছে যে ট্রেনিং এর ওখানে আপনি গেলেন, ওখানে যেখানে ট্রেনিংটা হবে ট্রেনিং সেন্টার আপনি গেলেন, যেখানে কিনা ল্যাবটাতে হচ্ছে আপনার কাজ হবে, ও ল্যাবটা হচ্ছে রীতিমতো ল্যাবের একটা সাইড হচ্ছে পুরো ড্যামেজ হয়ে গেছে, বা ওখানে এখন যদি আপনি অ্যাসেসমেন্ট নিতে চান ওটা রিস্ক হবে আপনার ক্যান্ডিডেটদের জন্য, তাহলে আপনি অ্যাসেসমেন্ট স্টপ করে দিতে পারেন। কিন্তু যদি তারা বলে যে স্যার এই জায়গাটাতে এই রুমটাতে সমস্যা হচ্ছে, আমাদের ওই সাইডের ওই বিল্ডিং এ কিন্তু কোনো সমস্যা নেই, তাহলে সেই ক্ষেত্রে রুম যদি শিফট করে ফেলে তাহলে কিন্তু আর কোনো সেফটি ইস্যুস থাকলো না, তখন কিন্তু অ্যাসেসমেন্ট না বন্ধ করলেও চলবে। কিন্তু এখন কোনো এমার্জেন্সি সিচুয়েশনে যদি এরকম হয়, ন্যাচারাল কিছু হতে পারে না, যে লাইক ধরেন ভূমিকম্প হলো, বা কোনো একবার আমি শুনেছিলাম কোনো একটা জায়গায় হচ্ছে বরিশালে মেবি ওনার বন্যা হলো না, তখন কিন্তু অ্যাসেসমেন্ট বন্ধ হয়ে গিয়েছিল, বিকজ অলরেডি বন্যায় পানি একদম ইয়ে হয়ে গিয়েছে, যেখানে কিনা অ্যাসেসমেন্ট হওয়ার কথা ছিল ওখানে পানি ঢুকে গিয়েছে, তো অ্যাসেসমেন্ট বন্ধ করে চলে আসছে। এটা ছিল হচ্ছে সেটা, যে কোনো সেফটির ইস্যুস যদি থাকে আপনি দেখেন তাহলে অ্যাসেসমেন্ট বন্ধ করে দিতে হবে। অ্যাসেসমেন্টে যখন আপনারা গেলেন কোনো ইকুইপমেন্ট ব্রেকস ডাউন করলো, অর্থাৎ ইকুইপমেন্টে কোনো সমস্যা হলো, তাহলে সেক্ষেত্রে অ্যাসেসমেন্ট স্টপ করতে পারবেন। এরপরে কি বলছে যে ট্রেনি বিকামস স্ট্রেসড অ্যান্ড রিকোয়েস্ট দ্যাট দ্য অ্যাসেসমেন্ট বি স্টপ। যদি ট্রেনি বলে যে আমার অ্যাসেসমেন্ট আমি দিতে পারবো না বিকজ হচ্ছে আমার শরীরটা খারাপ লাগছে, তাহলে আপনি কি পুরো অ্যাসেসমেন্ট কি সবার অ্যাসেসমেন্ট বন্ধ করে দিবেন, নাকি শুধুমাত্র ওই ট্রেনি অ্যাসেসমেন্ট দিবেন না, কোনটা? সবাই একটু রিপ্লাই করেন। ম্যাম শুধুমাত্র ট্রেনিং অ্যাসেসমেন্ট দিবেন না। শুধুমাত্র ট্রেনির জন্য স্টপ হবে, বাকিদের জন্য না। সে না দিতে চাইলে আপনি তাকে বলতে পারেন যে ঠিক আছে আপনি তাহলে চলে যান, কিন্তু বাকিদের জন্য কিন্তু অ্যাসেসমেন্ট কন্টিনিউ হবে। এরপরে দেয়ার ইজ ক্লিয়ার এভিডেন্স অফ নন কম্পিটেন্সি। এখানের বিষয়টা হচ্ছে যে যখন কিনা আপনি দেখলেন যে আপনার আপনার ক্যান্ডিডেট যে এসেছে, ঠিক আছে, সে কাজই পারে না। যেমন আমার ক্ষেত্রে হয়েছে যে ক্যান্ডিডেট এসেছে সে লিখতে পারে না, তো আমার মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল যে, যেহেতু আমি বললাম যে বিভিন্ন অকুপেশনের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট থাকে, ঠিক আছে, ওই যে ইন্ডাস্ট্রি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে এরকম হয় যে ইন্ডাস্ট্রি পার্সনে কিন্তু অনেকেই হচ্ছে কি পড়াশোনা করতে পারে না, লেখাপড়া অত ভালো জানে না, কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট তো আছে যে সে হচ্ছে লিখতে পড়তে জানবে। তো রেজিস্ট্রেশন করেছে, তারা হচ্ছে দুইজনই হচ্ছে লিখতে পারে না, তো আমি দেখছি তো উনি তো পরীক্ষায় বসতে পারবে না, তো আমি বলেছি যে তাহলে অলরেডি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে, আমি সেলফ অ্যাসেসমেন্টে ওই যে টিক চিহ্ন দিতে হয় না, সে টিক চিহ্ন দিচ্ছে,
কিন্তু সে নাম টাম কিছু লিখেনি, কোনোভাবে কষ্ট করে নামটা সিগনেচারটা লিখেছে, কিন্তু সে বলছে ম্যাম আমি তো লিখতে পারি না। লিখতে পারেন না তাহলে আপনি কিভাবে বসছেন? তখন আর কোনো কথা বলে না। তো তার মানে যেখানে কিনা হচ্ছে ক্লিয়ার বোঝাই যাচ্ছে যে এখানে সে তার কম্পিটেন্সি নেই, আমি কিন্তু তার অ্যাসেসমেন্ট বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, এরপরে কি বলছে, দেয়ার ইজ এ চান্স টু ড্যামেজ, চান্স অফ ড্যামেজ টু প্রপার্টি অর ইকুইপমেন্ট, যেটা অলরেডি আমি একটা এক্সাম্পল দিলাম, যে যখন কিনা আপনারা দেখলেন যে অ্যাসেসমেন্ট সেন্টার যেখানে কিনা অ্যাসেসমেন্ট নিতে গেল বরিশালে না কোথায় ছিল আমি ভুলে গেলাম এক্স্যাক্টলি প্লেসটা, যখন কিনা বন্যা, বরিশালে তো ঠিক আছে, ওই যে বন্যাটা হলো, তো তার মানে কি ওখানে কি একটা প্রপার্টি ড্যামেজের একটা বিষয়ও ছিল। ঠিক আছে, যে ওখানে গেলেন আপনি, দেখা গেল বিল্ডিং ওই মুহূর্তে এমন হতে পারে ইয়ে হয়ে যেতে পারে, ভেঙে পড়তে পারে, বন্যার পানি উপরে উঠে যেতে পারে। ঠিক আছে, এরকম সিচুয়েশনে যদি হয় আপনি অ্যাসেসমেন্ট স্টপ করে দিবেন। আরো একটা জিনিস আছে, ইকুইপমেন্টের ক্ষেত্রে কোনো এক জায়গায় হচ্ছে অ্যাসেসমেন্ট সেন্টারে তাদের ইন্ডাস্ট্রিয়াল যে ওভেনটা নষ্ট হয়ে গেছে, ওভেন নষ্ট হয়ে গেছে, তাহলে প্রোডাক্ট কিভাবে হবে? আপনি অ্যাসেসমেন্ট স্টপ করে দিয়ে চলে আসবেন। এরপরে বলছে দ্য অ্যাসেসমেন্ট ইজ হ্যাভিং অ্যান এফেক্ট অন প্রোডাকশন। ওই যে অলরেডি যেটা বললাম, যে আপনি যখন দেখলেন যে যেখানে আপনি গিয়েছেন অ্যাসেসমেন্ট নিতে ওখানে ইকুইপমেন্টটা নষ্ট, প্রোডাকশনের কাজ হচ্ছে বাধাগ্রস্ত হয়ে গিয়েছে, কোনোভাবে হচ্ছে আপনি, তারা যে হাতে কাজটা করেছে, প্রোডাক্ট যদি হচ্ছে ইকুইপমেন্ট থেকে না বের হয় আপনি কিভাবে দেখবেন? ওই ইকুইপমেন্টটা ইউজ করেই কিন্তু কাজটা করতে হবে, সেখানে আমার ইকুইপমেন্টটাই নষ্ট, তাহলে অ্যাসেসমেন্ট হবে? হবে না, তখন কিন্তু স্টপ করে দিতে হবে অ্যাসেসমেন্ট। সেই অ্যাসেসমেন্টটা কিভাবে স্টপ করছেন? আমরা এই প্রত্যেকটা স্টেজে যে স্টপ করছি খেয়াল করেন, সেলফ অ্যাসেসমেন্ট কিন্তু হয়ে গিয়েছে। আপনি যখন এখন স্টপ করছেন তার মানে সবাইকে কিন্তু নটিয়েট করা লাগছে আপনার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যাসেসমেন্টের স্টপ করার রিজনগুলো। এরপরে এখানে ওই যে আমি যে পোর্টফোলিও যে বিষয়গুলো আপনাদেরকে বলেছি না, যে থার্ড পার্টি রিপোর্ট কি, এগুলো এখানে সবগুলো একটু ডেফিনেশন একটু করে দিয়েছে, যেহেতু আমি সেশনে বলে দিয়েছি। তো এখানে আপনারা এই ইয়ে তো আমি দিয়ে দিব স্লাইড, আপনারা একটু দেখে নিন, আলোচনা আমি করে দিয়েছি। হ্যাঁ, শুধু বিষয়গুলো হচ্ছে আপনারা দেখে নিন। এখানে একটা ইম্পর্টেন্ট টপিক আছে, সরি এখানে দুইটা ইম্পর্টেন্ট টপিক আছে, তার মধ্যে থেকে প্রথমটা হচ্ছে কি আমি বলি, একটু শেষ হয়ে যাবে, হ্যাঁ প্লিজ কেউ রাখবেন না, একটু সময় দেন আজকে। এখানে দুইটা জিনিস, প্রথম টপিকটা হচ্ছে আমাদের অ্যাসেসরদের ক্ষেত্রে আমরা যে মিস্টেক গুলো করে থাকি, সেই মিস্টেক গুলো কি দেখেন, হ্যালো এফেক্ট। প্রথমটা হচ্ছে হ্যালো এফেক্ট। হ্যালো এফেক্টটা কি? আমরা অ্যাসেসররা খুব যখন ওখানে যাই, অর্থাৎ অ্যাসেসমেন্টে যাই, অনেক সময় হয় না যে অ্যাসেসররা দেখলো যে আপনার যে অ্যাসেসি আসছে, আরে সে তো হচ্ছে মানে কি বলে কোন এক জায়গার খুব ভালো একজন কর্মকর্তা, বা হচ্ছে সে হচ্ছে কোন ইন্ডাস্ট্রির ভালো একজন শেফ, এখন কি তাই বলে আপনি তাকে অ্যাসেসমেন্টে কি কম্পিটেন্ট করে দিবেন? করা যাবে না। কিন্তু এখানে দেখেন ডেফিনেশনটা কি বলছে, হ্যালো এফেক্ট কোনটা, অর্থাৎ আপনার মেকিং পজিটিভ জাজমেন্ট অ্যাবাউট আ ট্রেনি। আপনি আগেই ধরে ফেললেন যে আরে সে তো খুব সুন্দর একটা জামা পরে এসেছে, বা সে তো খুব ভালো একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, বা ভালো একটা জায়গায় কাজ করে। এই যে পজিটিভ যে জাজমেন্টটা আপনি অ্যাসেসমেন্টের আগেই করে ফেললেন, এটাকে বলা হয় হচ্ছে হ্যালো এফেক্ট। আমাদের অ্যাসেসরদের এই হ্যালো এফেক্ট থাকা যাবে না। আপনি যখন গিয়েছেন ওখানে অ্যাসেসমেন্ট নিতে, তখন আপনি কাউকে চেনেন না, ওখানে প্রথম দিনই আপনি, আপনার জন্য কোনো ম্যাটার করে না কে কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, কে কত ভালো ড্রেস পরেছে, কে কোথা মানে কোন জায়গায় কাজ করে না করে, কিচ্ছু না, নাথিং। কোনো রকম হ্যালো এফেক্টে পড়া যাবে না। সেম ওয়েতে হর্ন এফেক্ট কোনটা বলছে, আপনি এখন একজন ক্যান্ডিডেটকে দেখে আপনার মনে হলো আরে এ তো কিছুই পারে না, তো দেখেই বোঝা যাচ্ছে কথাই বলতে পারে না, তো কি করবে? আর আপনি তাকে যাচাই করলেন না। এমনও তো হতে পারে যে সে কাজ ভালো করে, সে পারে অনেক ভালো, কিন্তু আপনি আগের থেকে জাজ করে ফেললেন যে ও তো কথাই বলতে পারে না, তার মানে কি অ্যাসেসমেন্ট দেবে? নেগেটিভ জাজমেন্ট, অর্থাৎ আপনি একজন
ক্যান্ডিডেটকে দেখে যখন কিনা প্রথমে অ্যাসেসমেন্টের শুরুতে নেগেটিভ জাজমেন্ট করছেন, তখন ওটাকে বলা হয় হচ্ছে হর্ন এফেক্ট। এরপরে অ্যাসেসররা আরো কি ভুল করে দেখেন, ফেইলিং টু রেকর্ড করতে ভুল করে ফেলা। কিভাবে রেকর্ড করতে ভুল করে ফেলে? দেখা গেল ওই যে ডকুমেন্টস যেগুলো আছে, যেমন ফর এক্সাম্পল এসএসসি হচ্ছে ডেমনস্ট্রেশন করছে, অবজার্ভ করছে না, ওই যে অবজারভেশন চেক লিস্টে টিকি দিচ্ছে না, একবারে লাস্টে যে দিচ্ছে, তাহলে কি রেকর্ড করতে ফেল হলো না? এরপরে ফেলিং টু অবজার্ভ, যখন কিনা ওই ডেমনস্ট্রেশন সময় সে কাজ করছিল তখনই কিন্তু ওই ডকুমেন্টসটা ফিল আপ করা দরকার ছিল, সে কাজ কি ঠিক মতো করেছে কিনা সেটা অবজার্ভ করা দরকার ছিল, সেটা করেছে? করেনি। তার মানে ফেইলিং টু অবজার্ভে ফেল হয়েছে। এরপরটা মার্কিং ডাউন দ্য মিডল, অ্যাসেসমেন্ট চলছে, অ্যাসেসর আগেই মার্ক করে রেখেছে যে উনি পারবেই না কোনোভাবে, দেখবো ওনার অ্যাসেসমেন্ট কেমন কেমন ভালো হয়। দেখা গেল সে অনেক ভালো অ্যাসেসমেন্ট দিয়েছে, তার রিটার্ন অনেক ভালো, কিন্তু আমি আগেই মার্ক করে ফেলেছি যে এর আজকে অ্যাসেসমেন্টে আমি তারা কোনোভাবে দিব না, এরকম করা যাবে না। আর একটা কমন মিস্টেক যেটা করে থাকে অ্যাসেসররা, ওভারলুকিং চিটিং। কেউ না কেউ পাশের থেকে দেখে লিখছে, অ্যাসেসররা ম্যাক্সিমাম সময় আছে ঠিক আছে দেখে লিখছে, তার কিছু না দেখে নি, চিটিংটাকে ওভারলুক করছে, দেখে লিখছে আর আমি কিনা হচ্ছে ওনার দ্বারায় জিনিসটাকে না দেখার ভান করছি, এটাকে বলা হয় হচ্ছে ওভারলুকিং চিটিং। এই মিস্টেকগুলো হচ্ছে আমরা অ্যাসেসররা করে থাকি। সো এখান থেকে এই টপিকগুলো হচ্ছে আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন, স্পেশালি মার্কিং ডাউন দ্য মিডল, যে যে এক্সাম্পলগুলো আমি বলেছি এগুলো একটু খাতায় লিখে ফেলবেন, তাহলে হবে কি আপনাদের মনে থাকবে, এই রিলেটেড কোশ্চেন ডেফিনেটলি আসলে তখন অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, আমার আজকের লাস্ট টপিক যেটা এই মডিউলের, সেটা হচ্ছে আমার ফিডব্যাক। ফিডব্যাকটা কি? ফিডব্যাকটা হচ্ছে যখন কিনা আমরা আমাদের ক্যান্ডিডেটকে তার কাজের উপর ভিত্তি করে, তার কাজের কোথায় হচ্ছে সে কাজটা কতটা ভালো করেছে, কোন কাজে কোন জায়গায় হচ্ছে ভালো করেছে, কোন জায়গাগুলোতে তার ভুল ছিল এবং তাকে কোন জায়গাগুলোতে ইমপ্রুভ করা লাগবে, এভাবে যখন তাকে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জিনিস পয়েন্ট আউট করে বলে দিচ্ছি, তখন হচ্ছে সেটা ফিডব্যাক। কারণ এই ফিডব্যাকটা আমরা সিবিটিতে কিভাবে দিয়ে থাকি বলেছিলাম, স্যান্ডউইচ মেথডে দিয়েছি, অর্থাৎ স্যান্ডউইচ মেথডে আমরা দিয়ে থাকি। স্যান্ডউইচ মেথডটা কি? কিস কিক অ্যান্ড কিস। কিভাবে? প্রথমে যখন আমরা লার্নারকে ফিডব্যাক দিব, লার্নার না, এখানে ক্যান্ডিডেটকে যখন আমরা ফিডব্যাক দিচ্ছি, তখন তাকে আগে আমার বলা লাগবে যে আপনার এই কাজগুলো খুব ভালো ছিল, যেটা ভালো আগে সেটা বলে নেন। এরপরে তাকে অ্যাডভাইস করেন যে আপনার এই জায়গাগুলোতে কিন্তু সমস্যা ছিল, আপনি কিন্তু রিটেনের এই জায়গাগুলোতে এই প্রশ্নগুলো লিখতে পারেননি ঠিক মতন, সো আপনার কিন্তু একটু ঘাটতি আছে, আপনি পরের বার চেষ্টা করবেন হচ্ছে, যদি নেগেটিভ মানে যদি আপনি তাকে নটিয়েট করেন, তাহলে সেক্ষেত্রে আপনি কি করলেন, তাকে কোথায় কি ইমপ্রুভ করতে হবে সেটা বলে তারপরে আবার তাকে বলবেন কোনো অসুবিধা, আপনি পরের বার আরো ভালোভাবে এটা যখন শিখে আসবেন দেখবেন পরের বার আপনি আরো ভালো করে দিতে পারছেন। এভাবে করে হচ্ছে এনকারেজিং একটা স্টেটমেন্ট দিয়ে শেষ করতে হবে। যদি আপনারা কম্পিটেন্টও করতে যান তখনই সেম ওয়েতে দেওয়া লাগবে। কিভাবে? সবার আগে তার ভালো জিনিসগুলো বলেন, এরপরে বলেন যে আজকে আপনার অ্যাসাইনমেন্টে এই জায়গাগুলোতে আপনার একটু প্রবলেম ছিল, বাট ওভারঅল ভালো ছিল, এই জায়গাগুলোতে যদি আপনি একটু ইমপ্রুভ করতে পারেন তাহলে আপনার কাজটা আরো ভালো হবে, সামনে আপনি কাজটা আরো ভালোভাবে করতে পারবেন। এরপরে তাকে বলেন যে ওভারঅল তো আপনার সব কিছু ভালো ছিল, আমার তো খুবই ভালো লেগেছে আপনার কাজ দেখে, এভাবে এনকারেজ করেন। তো আপনাদের মতন যারা কিনা আছেন, মানে যারা কিনা এত এক্সপিরিয়েন্সড, তো ভালো কাজ জানেন, তাদের আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক প্রয়োজন। এভাবে হচ্ছে আমরা এনকারেজ করলাম। তো স্যান্ডউইচ মেথডে হচ্ছে আমরা ফিডব্যাকটা দিয়ে থাকি। এটা সবাই একটু পড়ে ফেলবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফিডব্যাক। আচ্ছা, আর একটা টপিক হচ্ছে
এটা ফিডব্যাকটা যখন আমরা দিই না, নেগেটিভ ফিডব্যাকটা, তখন একটু মাথায় রাখতে হবে যে কোন জিনিসগুলো হচ্ছে আমাদের কাজে লাগবে। নেগেটিভ যে ফিডব্যাকটা আছে না, নেগেটিভ যে ফিডব্যাক গুলো হচ্ছে আমরা মানে অ্যাসেসমেন্টের রেজাল্ট যখন কিনা হচ্ছে নট ইয়েট করছি তাকে, সেই ক্ষেত্রে ফিডব্যাকটা দিতে গেলে আমাদের একটু মাথায় রাখা লাগবে কিভাবে। তার সঙ্গে অবশ্যই মানে ভালোভাবে কথা বলবেন, কিন্তু আপনি এমন ভাবে বললেন আপনার কাজ আমার খুব ভালো লেগেছে, ফলস এক্সপেকটেশন দিয়েন না তাকে। কিন্তু আপনাকে প্রথম থেকে বলা লাগবে আপনার কিন্তু একটু গ্যাপ আছে, অনেক প্রবলেম আছে, আপনাকে একটু এই জায়গাগুলো কাজ করতে হবে, কাজটা শিখতে হবে, এভাবে হচ্ছে আপনাকে একটু আরেকটু পড়াশোনা করতে হবে, এইভাবে করে হচ্ছে বলতে হবে। আপনি যদি প্রথমেই তাকে বলেন হচ্ছে যে আপনার কাজ আমার খুব পছন্দ ছিল এবং লাস্টে যে আপনি তাকে নটিয়েট করে দিচ্ছেন, এরকম কিন্তু করা যাবে না। এরপরে বি প্রিসাইজ অ্যাবাউট দ্য গ্যাপস ইন দ্য ক্যান্ডিডেটস কম্পিটেন্সি। অবশ্যই তাকে প্রিসাইসলি বলা লাগবে যে তার কোথায় গ্যাপ আছে, সে কোন জায়গাটাতে কাজ করবে। এরপরে হচ্ছে তার অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যে কোন অ্যাসেসমেন্টটা তাকে দেয়া লাগবে, কোন পার্টটা, সে নিশ্চয়ই 3টা পার্টই দিচ্ছে না, হয়তো বা সেটা রিটেন হতে পারে বা ডেমো হতে পারে বা যেটা ওরাল হতে পারে, সে পার্টটা স্পেসিফিক্যালি তাকে বলবেন যখন কিনা তাকে নটিয়েট করছেন, ঠিক আছে। এরপরে তার রেজাল্টেও যে আপনি সুন্দর করে সেই জিনিসটা মেনশন করে দিয়েছেন, কিভাবে মেনশন করেছেন সেই জিনিসটাও তাকে দেখিয়ে বুঝিয়ে দিবেন যে কোন পার্টটা সে অ্যাচিভ করেছে, কোন পার্টটা তার পরবর্তীতে দেয়া লাগবে। তাকে সাজেস্ট করে ফেলবেন হচ্ছে যে কিভাবে হচ্ছে সে এই গ্যাপটাকে ফিল আপ করতে পারে এবং পরবর্তীতে সে অ্যাসেসমেন্টে দিতে পারবে, অ্যাসেসমেন্টটা কোথা থেকে দিবে, কিভাবে দিবে, এই জিনিসগুলো হচ্ছে তাদেরকে বলে দিতে হবে যখন কিনা আপনি কাউকে নটিয়েট করছেন। এটা আপনাকে কাজে দিবে যখন কিনা আমরা এই স্ট্র্যাটেজি গুলো হচ্ছে মেনে ফিডব্যাক গুলো দিব, ঠিক আছে। আচ্ছা, এই মডিউলে আর হচ্ছে তেমন কোনো কিছু নেই, বাকিগুলো হচ্ছে আপনারা যখন পড়তে বসবেন বা আমি তো স্লাইড দিয়ে দিব, আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। এখানে সব বিষয়গুলো হচ্ছে যেগুলো এখানে ডিটেলস ওই বিষয়গুলো শুধুমাত্র দেয়া, যে বিষয়গুলো হচ্ছে আপনাদের আলোচনা হয়েছে ওগুলোকে আমি ডিটেলস এখানে দিয়ে দিয়েছি, সো দ্যাট হচ্ছে যেন অ্যাটলিস্ট আপনারা পড়তে গেলে যেন আপনাদের হেল্প হয়, ঠিক আছে। আচ্ছা, আমার 2টা মডিউলই শেষ আজকে। এই পর্যন্ত আপনাদের যে 11টা মডিউল, আপনাদের 11টা মডিউল কিন্তু আজকে শেষ হয়ে গেল। আমি এই 2টার হচ্ছে আপনাদের পিডিএফ হচ্ছে গ্রুপে দিয়ে দিব। আর সবাই কি আছি আমরা? জি আছি। স্যার আপনি আছেন, বাকি জি আছে ম্যাম। আর আমার ম্যামরা আছে না? ম্যামরা ঘুমিয়ে পড়েছে। হয়ে গেছে মনে হয়। ম্যামরা আছে। ঘুমাই গেছিলাম। আছি ম্যাডাম, আছি। এই হচ্ছে সমস্যা, বুঝছেন। এই যে সারাদিন কাজ করে আমার ম্যাডামরা, এখন স্যারটা বলবো আমরা কাজ করি না, হ্যাঁ অবশ্যই আপনারাও করেন স্যার, হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে আপনারা কাজ করে আসেন, সেশন করতে যে ম্যাক্সিমাম